আজকে হচ্ছে প্রথম সেশন। এই সেশনে আমরা প্রতিটি স্যানিটার ক্যাফেতে আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলি এবং সেই টপিকের একজন এক্সপার্ট মডারেটর থাকেন আমাদের সাথে, এবং আমাদের সাথে পৌরসভা এবং ডিপিএইচি অফিসিয়ালরা এই ক্যাফেতে পার্টিসিপেট করেন। আমাদের এই স্যানিটার ক্যাফের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে লার্নিং গুলো আছে, আমাদের যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে সাস্টেনেবল আরবান স্যানিটেশন ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের বেস্ট প্র্যাকটিস গুলো আমরা আসলে এখানে তুলে ধরি। আমরা চেষ্টা করি পৌরসভার কাছ থেকে তাদের অভিজ্ঞতা গুলো শোনার, তাদের চ্যালেঞ্জ গুলো জানার, এবং সেই আলোকে আমরা কিছু ওয়ে ফরওয়ার্ড আমরা নির্ধারণ করি। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডিজিটাল গভর্নেন্স ফর স্যানিটেশন। আমরা ইন্টিগ্রেটেড মিউনিসিপাল ইনফরমেশন সিস্টেম নিয়ে কথা বলবো, IMIS। এটা এই সেশনটি পরিচালনার জন্য আমাদের সাথে আজকে আছেন মাকফি ফারা, প্রজেক্ট ম্যানেজার ফ্রম GWSC, এবং আমাদের সাথে আছেন টেইন টাউন প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর দিলরুবা ফারজানা আপা। এবং তার পাশাপাশি আপনারা যারা আছেন, আপনারা বেশিরভাগ টেইন টাউন প্রজেক্টের আপনারা বিভিন্ন লোকাল ডিপিএইচি ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, এবং আমাদের সাথে আছেন পৌরসভা থেকে, আমাদের মেন্টর সিটি থেকে আমাদের কিছু প্রতিনিধি আছেন, এবং পাশাপাশি টেইন টাউন প্রজেক্ট থেকে পৌরসভার প্রতিনিধিরা আছেন। তো আমরা শুরু করতে চাই। আমি এই পর্যায়ে আমাদের এই আজকের প্রোগ্রামের যে মডারেটর মাকফি ফারা, আমি আপার কাছে হ্যান্ড ওভার করতে চাই। আপা আপনাদেরকে এই সেশনটা পরিচালনা করবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমার কথা। তো আমাদের এই বছরের প্রথম স্যানিটক ক্যাফেতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের যে আলোচনার প্রধান বিষয়বস্তু ডিজিটাল গভর্নেন্স ফর স্যানিটেশন এবং ইন্ট্রোডাকশন টু দ্য IMIS টু মিউনিসিপ্যালিটিস। তো IMIS টা হচ্ছে যে ইন্টিগ্রেটেড মিউনিসিপ্যাল ইনফরমেশন সিস্টেম। আমরা আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটু GWSC সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি। GWSC হচ্ছে, আপনারা আশা করি আমার এটা দেখতে পাচ্ছেন স্ক্রিন, গ্লোবাল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেন্টার। এটা হচ্ছে আপনার এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ডে অবস্থিত একটি ইউনিভার্সিটির একটি সেন্টার। এই গ্লোবাল সেন্টারের মাধ্যমে আমরা চেষ্টা করি ওয়াটার এবং স্যানিটেশন সিস্টেমের কাজ করার জন্য। গ্লোবালি আমরা বিভিন্ন ধরনের পার্টনারের সাথে কাজ করি, এবং কাজের এরিয়াগুলোতে আমাদের ইনোভেশন থাকছে। আমরা ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ করি এবং কোলাবোরেটিভ পার্টনারশিপের মাধ্যমে বিভিন্ন ধরনের স্টাডি করে থাকি। বাংলাদেশে আমরা ডিপিএইচই সহ বাংলাদেশের বিভিন্ন শহর যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন এবং অন্যান্য আরো কিছু পৌরসভাতেও কাজ করেছি। এবং আমরা এই কাজগুলো করে থাকি একটা উদ্দেশ্য নিয়ে, যে আমরা যেন ইউনিভার্সাল অ্যাক্সেস টু সেফ, ইনক্লুসিভ এবং সাস্টেনেবল স্যানিটেশন ওয়াশ, এই জিনিসটাকে আমাদের যেটা SDG উদ্দেশ্য, সেটাকে আপহোল্ড করতে পারি। এবং আমরা বাংলাদেশের খুবই প্রাউডলি কাজ করছি। আমাদের অনেকগুলো পার্টনার আছে গ্লোবালি। আমি যদি একটু শেয়ার করি, যে গ্লোবাল স্যানিটেশন সেন্টারে আমরা কাজ করছি 4 ধরনের পার্টনারদের সাথে। আমরা একটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, যারা আমাদেরকে রিকোয়েস্ট করে বিভিন্ন ধরনের কাজের জন্য, এবং আমরা টেকনিক্যাল সাপোর্ট গুলো দিয়ে থাকি। এর মধ্যে ADB, AFD, ISDP এই ধরনের ডোনার এবং ব্যাংকিং পার্টনাররা আছেন। এরপরে আমাদের AIT তে অবস্থিত স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, স্কুল অফ এনভায়রনমেন্ট রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট এবং স্কুল অফ ম্যানেজমেন্ট, এদের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করে থাকি। আমাদের ফান্ডিং পার্টনারের মধ্যে রয়েছে গেটস ফাউন্ডেশন, জাইকা, IFRC, ইউনিসেফ ইত্যাদি। এবং এক্সিকিউশন পার্টনারের মধ্যে আমরা গ্লোবালি সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকা এরকম বিভিন্ন দেশের সাথে কাজ করে থাকি, যেখানে আমাদের প্রাইভেট পার্টনার রয়েছে, আমাদের একাডেমিক পার্টনার রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে গ্লোবাল স্যানিটেশন গ্রাজুয়েট স্কুলের সাথে কানেকশন, যেটার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ইউনিভার্সিটি গুলোর সাথে একত্রিত হয়ে কাজ করে থাকি। এইভাবে যে আমরা কাজগুলো করছি, এই কাজগুলো আমরা করে থাকি হচ্ছে আমাদের কিছু নিজস্ব হাব রয়েছে GWSC তে, যেমন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স হাব। এই হাবটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিবিলিটি স্টাডি বা ইভালুয়েশন স্টাডি এগুলো করা। আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের প্রি ফিজিবিলিটি, পরবর্তীতে ডিটেইল ফিজিবিলিটি কাজগুলো করে থাকেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স হাবের মাধ্যমে। আমরা বাংলাদেশে ডিপিএইচি তে, ডিএনসিসি তে বেশ অনেকগুলো কাজ অলরেডি স্টাডি সম্পন্ন করেছি। এরপরে আমাদের রয়েছে ডেটা ইনোভেশন হাব। এই ইনোভেশন হাবের মাধ্যমে আমরা
ডিজিটাইজেশন, ডিজিটাল সার্ভিস এই কাজগুলো করে থাকি। এবং আমরা আজকে যে আইএমআইএস ফোকাস নিয়ে কাজ করব, এই কাজটাও আমাদের ডেটা ইনোভেশন হাবের আন্ডারেই হয়ে থাকে। এই হাবের আন্ডারেই আমাদের এআইটির মধ্যে আরেকটি আইএমআইএস ল্যাবও আমরা রিসেন্টলি ফর্ম করেছি, যেটার কাজ হচ্ছে আইএমআইএস এর স্কেলিং আপ, আইএমআইএস এর কোয়ালিটি অ্যাসুরেন্স এর উপরে কাজ করা। এরপরে আমরা কাজ করে থাকি ট্রান্সফরমেটিভ টেকনোলজি কমার্শিয়ালাইজেশনের উপরে। এটাতে আমরা বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট টেকনোলজি স্যানিটেশনের রয়েছে সেগুলোর কমার্শিয়ালাইজেশন নিয়ে কাজ করি। এটার ফোকাল আমাদের এটা বাংলাদেশে নেই, এটার মেইন ফোকাল আমাদের সাউথ ইস্ট এশিয়া। এরপরে আমাদের পারফরমেন্স এন্ড প্রফিসিয়েন্সি টেস্টিং হাব রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্যানিটেশন এবং ওয়াটার টেকনোলজিকে টেস্ট করে থাকি, যে ওগুলো ঠিকভাবে কাজ করছে কিনা বা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশনের জন্য সেগুলো উপযুক্ত কিনা। আপনারা যদি আমার কথার মাঝখানে কখনো শুনতে না পান, একটু কেউ রেসপন্স করেন, তাহলে আমি হয়তো রিপিট করব বা একটু স্লো যাব। এরপরে আমরা আমাদের 3টি ক্রস কাটিং হাব রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট ক্যাপাসিটি হাব এবং ক্লাইমেট অ্যাডাপ্টিভ হাব এবং ফাইনালি জেন্ডার ইকুইটি, ডাইভার্সিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন হাব। এই 3টি হাব আমাদের ক্রস কাটিং। আমি প্রথম যে 4টি হাবের কথা বললাম, এগুলোর বিভিন্ন কাজের জন্য আমরা এই হাবগুলোতে ইউজ করে থাকি। তো এই হচ্ছে ইন এ নাটশেল আমরা কিভাবে কাজ করি, কাদের সাথে কাজ করি। এবং আমরা বর্তমানে যেটা বললাম যে সাউথ এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে এবং মিডল ইস্টে আমাদের অল্প বিস্তর কাজ রয়েছে, প্লাস আমাদের কিছু পার্টনারশিপ কাজ রয়েছে আফ্রিকাতে। এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি আইএমআইএস এ। আইএমআইএস আপনারা জানেন এটি একটি ওপেন সোর্স জিআইএস বেসড প্ল্যাটফর্ম। এটি ওপেন হয়েছে 2025 সনের ফেব্রুয়ারি মাসে। সো 1 বছর হয়ে গিয়েছে যে এটি ওপেন সোর্স। এছাড়া যারা আপনার আইএমআইএস এর সাথে পরিচিত, যেটাকে আমরা ইন্টিগ্রেটেড মিউনিসিপাল ইনফরমেশন সিস্টেম, এটা বর্তমানে আইএমআইএস নামেই বহুল পরিচিত। এটি এর আগেও বাংলাদেশে আমরা এটাতে কাজ শুরু করেছি 2019-20 এরকম সময় থেকে। এবং এখানে যখন কাজ শুরু হয়েছে এটা তখন ওপেন সোর্স ছিল না, বর্তমানে এটা ওপেন সোর্স আছে এবং আপনারা চাইলে এটাকে জিট হাবে গিয়ে এটা চাইলে এটাতে ডাউনলোড করে এটা সম্পর্কে ইনফরমেশন পাবেন। প্লাস আপনারা যখন যদি আপনারা জিডব্লিউএস এর ওয়েব পেজও ভিজিট করেন, সেখানেও আপনারা এটা পাবেন। এই আইএমআইএস টা নিয়ে আমি খুব ডিটেইলে যাব না, কারণ আমাদের আজকে মেইন আলোচনার একটা বড় অংশ এটার উপরে থাকবে এবং আইটিএন বুয়েটের এটা একটা প্রেজেন্টেশনও থাকবে। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে আইএমআইএস একটি ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম যেটা স্যানিটেশন ডেটা এবং ওয়ার্কফ্লো নিয়ে কাজ করে। এবং এটা একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সিউইস এর যে ইন্ডিকেটরস গুলো আছে, অর্থাৎ সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশনের যে ইন্ডিকেটরস প্লাস এসডিজি 6.2, এই জিনিসগুলোকে যেন প্রতিটা শহরে এটা তুলে ধরতে পারে, কতটুকু তারা অ্যাচিভ করলো সেটা মেজার করা যায়, এবং কিভাবে ডিজিটাল সার্ভিসটা দেওয়া হচ্ছে সেটা যেন মনিটর করা যায়। এই হচ্ছে আইএমআইএস এর প্রধান উদ্দেশ্য। প্লাস এটা হচ্ছে একটা স্কেলেবল প্ল্যাটফর্ম। স্কেলেবল বলতে বুঝাচ্ছি যে আমরা আপনাদের সাথে এখন যখন কথা বলছি, আমরা বলছি হচ্ছে স্যানিটেশন নিয়ে, আমরা বলছি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, বাট আইএমআইএস যেহেতু একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, এটাকে একটা পৌরসভা যদি চায় তখন এটাকে তারা ট্যাক্সের জন্য ইউজ করতে পারে। তারা যে কোনো ধরনের মডিউল এখানে তাদের ম্যানেজমেন্ট পারপাজে ইউজ করতে পারে। বিল্ডিং ইনফরমেশন একটা শহরের খুবই ইম্পর্টেন্ট, সেটার পুরো কাজের জন্য তারা এটাকে ইউজ করতে পারে। তো আইএমআইএস নিয়ে আমরা বাংলাদেশে বেশ কিছু জায়গাতে বর্তমানে কাজ করছি। লক্ষ্মীপুর আমাদের অন্যতম প্রধান জায়গা। এরপর আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে কাজ করছি, আমরা আবার কুষ্টিয়া পৌরসভাতেও কাজ করছি। আমাদের বাইরেও আমাদের আরো কিছু যেটা ওয়াশ পার্টনার আছেন যারা বহু আমাদেরও আগে থেকে কাজ করছেন, যেমন এসএনবি রয়েছে, ওয়াটার এইড রয়েছে, তারাও আইএমআইএস নিয়ে কাজ করছে। আপনারা হয়তো অনেকেই এই বিষয়ে অবগত আছেন। একই সাথে আমরা নেপালেও কাজ করছি, আমরা জাম্বিয়াতেও কাজ করছি, এবং আমরা বর্তমানে চেষ্টা করছি আরো কিছু দেশ এবং শহরে আমাদের এই ফুটহোল গুলোকে বাড়াতে। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। একটু সংক্ষেপে আমি আমার বক্তব্যটা দেওয়ার চেষ্টা করলাম যেন আপনাদের জন্য কনটেক্সটটা তৈরি হয়। এখন আমি আমার মাঝে উপস্থিত আছেন 10 টাউন এলএলএফ প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মিস দিলরুবা ফারজানা। ওনার কাছ থেকে একটু শুনবো যে আমরা জানি যে বর্তমানে ডিপিএইচির বেশ কিছু প্রজেক্ট আছে যেখানে তারা আইএমআইএস অ্যাডাপ্ট করেছেন এবং বেশ কিছু প্রজেক্ট এটা অলরেডি ইমপ্লিমেন্ট করা শুরু হয়েছে, এবং এটার মধ্যে অগ্রবর্তী একটা প্রজেক্ট হচ্ছে 10 টাউন এলএলএফ প্রজেক্ট। প্লাস আমি আমার কাছ থেকে এলএলএফ এর বাইরেও ডিপিএইচির আইএমআইএস ইমপ্লিমেন্টেশন নিয়ে কি ধরনের পরিকল্পনা আছে সেটা সম্পর্কে একটু জানতে চেষ্টা করব।
আপা আপনি যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ প্রিয়াপা। আপনি কি শোনা যাচ্ছে? জি আপা, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি দিলরুবা ফারজানা। আমি কাজ করছি উপপ্রকল্প পরিচালক হিসাবে বাংলাদেশের 10টি অগ্রাধিকার ভিত্তিক শহরে স্যানিটেশন এবং হাইজিন প্রকল্পে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ফান্ডের সহযোগিতায়। তো ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য এই চমৎকার ওয়েবিনারটাতে। মাকফি আপা আমাকে সম্ভবত দুটি কাজ দিয়েছেন। একটি হচ্ছে 10 টাউনস প্রজেক্ট, মানে আমি যে প্রজেক্টে কাজ করছি সেই প্রজেক্টে আইএমআইএস নিয়ে আসলে আমরা কি ধরনের পরিকল্পনা রয়েছে আমাদের, বা আমাদের এই আইএমআইএস বাস্তবায়ন কি বর্তমানে কি স্ট্যাটাস সেটা, তার সাথে ডিপিএইচি পরিকল্পনা বা ডিপিএইচি তে আমাদের প্রকল্প সহ অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেখানেই বা কি অবস্থা। তাই তো মাকফি আপা? আচ্ছা, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করেছি। হয়তো বুঝতে একটু সুবিধা হবে আমি যদি ছোট্ট একটা, সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি আপা, দেখতে পাচ্ছি। Fine. তো এটাই হচ্ছে আমাদের প্রকল্প, ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড স্যানিটেশন অ্যান্ড হাইজিন প্রজেক্ট ইন 10 প্রায়োরিটি টাউনস ইন বাংলাদেশ। তো এই প্রকল্পের আওতায় মূলত আমরা 10টা শহরে কাজ করছি ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। আহ, এর মধ্যে একটি সিটি কর্পোরেশন রয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশন। এছাড়া আমাদের আরো 9টি পৌরসভা রয়েছে। তো এই সবগুলো সিটিতেই কিন্তু আমরা ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে টোটাল চেইনটা, সেটা আমরা যেন পৌরসভা আইএমআইএস এর মাধ্যমে ডিজিটালি এই সার্ভিসটা দিতে পারে, এবং শুধু সার্ভিস দেওয়া তাই না, তারা যেন এটা এই টোটাল সার্ভিসটাকে মনিটর করতে পারে, এবং এমনকি ডিপিইটিও যেন তাদের সার্ভিসের পরবর্তীতে কি অবস্থা, প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে সেটা যেন ডিপিইটি মনিটর করতে পারে, এবং পরবর্তী প্রকল্প আসলে কি দেওয়া দরকার প্রজেক্টগুলোতে সেটাও যেন ডিপিইটি প্ল্যান করতে পারে। এরকম একটা টোটাল কমপ্লিট সলিউশনে আমরা যাওয়ার চেষ্টা করছি আইএমআইএস এর মাধ্যমে। তো মাকফি আপা ইতিমধ্যে মেনশন করেছেন যে আমাদের এই 10টি শহরের একটি লক্ষ্মীপুর পৌরসভায় কিন্তু ইতিমধ্যে জিডব্লিউএসসি আমাদেরকে প্রকল্পের বাইরে অতিরিক্ত একটি সহযোগিতা দান করেছেন। সেটা হচ্ছে তারা এই লক্ষ্মীপুরে কিন্তু ইতিমধ্যে আইএমআইএস এস্টাবলিশ করেছেন। যদিও সেই আইএমআইএস এ শুধু ফেকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট অংশটা আছে, কিন্তু একই সাথে আমরা এটাও জানতে পেরেছি যে আইএমআইএস টা আসলে স্কেলেবল। অর্থাৎ এই ফেকাল স্ল্যাশের পরবর্তীতে যদি আরো কোনো মডিউল যোগ করতে চায় পৌরসভা সেটাও তারা করতে পারবে। তো আমাদের এই প্রকল্পে অর্থাৎ 10 টাউনস প্রকল্পে আমরা যেহেতু ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছি, যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ফেকাল স্ল্যাশ ম্যানেজমেন্ট দুইটি অংশ নিয়েই আমরা কাজ করছি, পৌরসভা যেন একসাথেই সেবাটা দিতে পারে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যেই সার্ভিস চেইন গুলো প্রত্যেকটা অংশেই কিন্তু আমাদের প্রজেক্ট ইন্টারভেনশন রয়েছে, এবং আইএমআইএস টাকেও আমরা এমন ভাবেই প্ল্যান করছি যেন এই আইএমআইএস এর মাধ্যমে প্রত্যেকটা ইন্টারভেনশনই পৌরসভা টাচ করতে পারে। হয়তো আমরা যেহেতু শুরুর দিকে একেবারে আমরা প্রত্যেকটা ইন্টারভেনশনকে রাখার চেষ্টা করেছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেরকম কালেকশন ভেহিকেল গুলো দিচ্ছি, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, ট্রান্সপোর্ট এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট, একইভাবে ফেকাল স্ল্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের কন্টেনমেন্ট নিয়ে কিছু কাজ আছে, এমটিং এবং ট্রান্সপোর্ট এবং ট্রিটমেন্ট। প্রত্যেকটা অংশই যেন কম বেশি যতটুকু পারা যায় আমাদের সামর্থ্যের মধ্যে আইএমআইএস এর মধ্যে চলে আসে সেভাবেই আমরা প্ল্যান করছি। তো আমরা যে আইএমআইএস টা এস্টাবলিশ করতে চাচ্ছি 10 টাউনস প্রজেক্টে, মূলত এটা যদিও আমরা জেনেছি যে আইএমআইএস বলতে আসলে ইন্টিগ্রেটেড মিউনিসিপাল ইনফরমেশন সিস্টেম, গ্লোবালি এটা একটা ব্র্যান্ড নেম হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ, কিন্তু আমাদের এই প্রজেক্টে আসলে এর কাজটা আরেকটু বেশি। এই প্রজেক্টে আমরা এখানে যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ট্রেডিশনালি আইএমআইএস বলতে আমরা যা বুঝতে চাচ্ছি তার সাথে স্মার্ট ডিজিটাল
ফিনান্সিং সিস্টেম এবং অন্যান্য কিছু সফটওয়্যার কম্পোনেন্টও থাকবে। এবং এই কম্পোনেন্টের মাধ্যমে আমরা চাচ্ছি মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশনকে একটা এফিশিয়েন্ট, ইনক্লুসিভ এবং সাস্টেনেবল ম্যানেজমেন্ট, আরবান স্যানিটেশন, ওয়েস্ট এবং রেলফেড সার্ভিস যেন তারা দিতে পারে, প্রোভাইড করতে পারে, সেই কাজে তাদেরকে এম্পাওয়ার করার জন্য। তো এই আইএমআইএসটা যেটা করবে, মিউনিসিপ্যালিটি এবং স্টেক হোল্ডারদেরকে একটা স্কেলেবল, সিকিউর এবং ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম দিবে, যেন তারা ডাটা কালেকশন করতে পারে, স্টোর করতে পারে, অ্যানালাইসিস করতে পারে এবং রিপোর্ট করতে পারে। তো আমাদের প্রজেক্টের আওতায় যে আইএমআইএস টা হবে, এই আইএমআইএস এর জন্য একটা কনসাল্টিং ফার্ম আমাদের প্রভিশন রয়েছে। সেই কনসাল্টিং ফার্ম নিয়োগের ইভালুয়েশন পর্যায়ে আমরা রয়েছি। আমরা আশা করছি হয়তো এই বছর এপ্রিলের শেষের দিকে আমরা আশা করছি যে আমরা আইএমআইএস ফার্মটিকে অনবোর্ড করতে পারবো, যদিও এখনো বেশ কিছু প্রক্রিয়া আমাদের হাতে রয়ে গিয়েছে। তো আশা করছি যে এই ফার্মটা নিয়োগ হওয়ার পরে আমরা আমাদের এই 10টি শহরে আইএমআইএস ইমপ্লিমেন্টেশন করার কাজটা শুরু করব, যেখানে পর্যায়ক্রমে তারা জিআইএস ডাটাবেস গুলো ক্রিয়েট করবে, সার্ভের মাধ্যমে কালেক্ট করবে, আইএমআই সিস্টেম ডেভেলপ করবে, সার্ভার হোস্টিং করবে এবং বিভিন্ন মডিউল গুলো তৈরি করবে। এবং এখানে প্রজেক্টের সময়কালীন যতটুকু সময় পাবো অতটুকু সময় আমরা অপারেশন মেইনটেনেন্স সার্ভিসটা দেওয়া এবং এই বিষয়ে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব এই প্রকল্প থেকে দেওয়া যায়। তো এই প্রকল্পটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে, তাই না? তো আমাদের এই আইএমআইএস এর প্ল্যানটা অবশ্য 1.5 বছরের, যেখানে 6 মাস আমরা রেখেছি এই আইএমআইএস সিস্টেম ডেভেলপমেন্ট এবং 1 বছর হচ্ছে পৌরসভাকে একেবারে হ্যান্ডস অন একটা ট্রেনিং দেওয়া। অর্থাৎ যে ফার্মটা এখানে নিয়োগ করা হবে তারা 1 বছর অপারেশন মেইনটেনেন্স করবে এবং তার সাথে পৌরসভাগুলোকে হাতে কলমে ট্রেনিং দিবে। খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করলাম যে আমাদের প্রজেক্টে আসলে আইএমআইএস নিয়ে আমরা কি প্ল্যান করছি। এবার আমি একটু বলার চেষ্টা করি যে এই 10 টাউন্স প্রজেক্ট ছাড়া অন্যান্য প্রজেক্ট গুলোই বা কি ভাবছে। তো আমার যতটুকু জানা আছে যে বাংলাদেশে যে 329টি পৌরসভা, এখন মনে হয় একটু বেশি, তো এই পৌরসভাগুলোই কিন্তু বিভিন্ন অংশে ছোট ছোট ভাগ ভাগ করে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই সলিড ওয়েস্ট এবং ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করে যাচ্ছি। যেমন আমার প্রকল্পের আন্ডারে যেমন 10টি পৌরসভা আছে, এরকম আমাদের প্রজেক্টে চলমান কিন্তু 25 টাউন একটা প্রজেক্ট আছে, ওখানেও কিন্তু এই আইএমআইএস প্রায় একই রকম ভাবে ওনারাও ওনাদের প্ল্যানে আছে এই বাস্তবায়ন করা। এছাড়া আমাদের পরবর্তী যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু এই আইএমআইএস বাস্তবায়ন করার প্রভিশন রয়েছে। তো আর এবারে আমি একটু বলি যে তাহলে প্রকল্পগুলো তো একসময় শেষ হয়ে যাবে, তাহলে ডিপিইচির অ্যাজ আ কি বলবো আমি, লিড এজেন্সি হিসেবে স্যানিটেশন সেক্টরে ডিপিইচির বা কি পরিকল্পনা। সেটি হচ্ছে আমাদের ডিপিইচি তে আসলে ন্যাশনাল স্যানিটেশন ড্যাশবোর্ড আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। আমাদের পরিকল্পনা হচ্ছে যে এই প্রকল্পগুলো শেষ হয়ে যাওয়ার পরে এই আইএমআইএস গুলোকে তো আমরা ডিপিইচি তে হ্যান্ড ওভার করবো, হয়তো এসআই ডিভিশন অথবা এমআইএস ইউনিট হয়ে সেই আইএমআইএস গুলোকে পরবর্তীতে হোস্টিং করবে। এবং এইভাবে যখন শহরগুলো এই আইএমআইএস এর মাধ্যমে এই স্যানিটেশন সেবাগুলো দিতে থাকবে, তখন কিন্তু আমরা প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের ন্যাশনাল স্যানিটেশন ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা ডিপিইচি থেকে মনিটর করতে পারবো যে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরেও ওনারা কিরকম পারফর্ম করছে এবং কোন জায়গায় আমরা ফার্দার টেকনিক্যাল সহযোগিতা তাদেরকে করতে পারি। শুধু টেকনিক্যাল সহযোগিতাই নয়, আমরা পরবর্তীতে যখন আবারও প্রজেক্ট তৈরি করব তখনও কিন্তু এই ডেটাগুলো আমাদের কাজে লাগবে, কারণ আপনারা সবাই জানেন যে প্রকল্প তৈরির জন্য আমাদেরকে কিন্তু এখন খুব মজবুত ডেটাবেস প্রেজেন্ট করতে হয়, না হলে কিন্তু আমরা প্রকল্প আসলে আমাদের অ্যাপ্রুভ হয় না। তো এতটুকু এখানেই আমি থামবো। আমার মনে হয় যদি পরবর্তীতে কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে তখন আমরা অ্যান্সার করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপা আপনার সুচিন্তিত মতামতটা দেওয়ার জন্য, এবং আপনি অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন। এটা নিয়ে আমরা পরবর্তীতে যখন ওপেন ডিসকাশনে যাব আমি একটু সামারি করে তারপর আবার সবার সাথে আলোচনায় যাব। এখন আমাদের
একটু প্রেজেন্টেশনে যেতে হবে, সেটা হচ্ছে আইএমআইএস নিয়ে, যেহেতু আমাদের আজকের মেইন জিনিসটা ফোকাসটাই হচ্ছে আইএমআইএস, এবং আমাদের এখানে যে অন্যান্য পৌরসভারা আছেন লক্ষ্মীপুর সহ আরো যারা আইএমআইএস নিয়ে কাজ করবেন বা করছেন, আমি তাদেরকে অনুরোধ করব যেন এই আইএমআইএস এর ওরিয়েন্টেশনটা একটু প্রেজেন্টেশনটা একটু ভালো করে আপনারা দেখেন। আমরা আশাবাদী যে আপনাদের নিজস্ব প্রজেক্টে আইএমআইএস এর উপরে ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ হবে, তখন আপনারা আরো ডিটেইলসে এটা নিয়ে জানতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আশা করছি যে আহ আজকের এই ওভারভিউটা আপনাদের জন্য সামনের পাথেয় হিসেবে কাজ করবে। তো আমি আইটেন বোর্ড থেকে আমাদের এখানে আজকে ওভারভিউটা দিবেন মিস্টার রাকিবউদ্দিন আহমেদ। আমি ওনাকে অনুরোধ করছি এটা দেওয়ার জন্য, এবং তার একটু সংক্ষেপ, তার নিজস্ব পরিচিতি একটু সংক্ষেপে দিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। সালামু আলাইকুম, ধন্যবাদ মেঘি আপা। আমি রকিবউদ্দিন আহমেদ, আমি আইটিএন বুয়েটে আছি সিনিয়র ইনফরমেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার হিসাবে গ্রেড 1 পদে। আর আমি বিএমজিএফ এর যে ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট, এখানে আমি মূলত আইসিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছি। তো আজকে আমি আমার মূল ইসে চলে যাই, প্রেজেন্টেশনে চলে যাই। আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন যদি আমার সাউন্ডে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন, তাহলে আমি ওটা প্রতিকারের ব্যবস্থা নেব। ধন্যবাদ। আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি আশা করি। দেখতে পাচ্ছি রাকিব ভাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি আমার প্রেজেন্টেশনটা মূলত একটা জিজ্ঞাসা দিয়ে আমি আমার প্রেজেন্টেশন শুরু করতে চাই। ধরুন, যদি কোনো শহরের মেয়র মহোদয় জানতে চান এই মাসে কতগুলো সেপটিক ট্যাঙ্ক খালি করা হয়েছে, সেপটিক ট্যাঙ্ক খালিকরণ বাবদ স্যানিটেশন যে কত রাজস্ব আদায় হয়, কি পরিমাণ রাজস্ব সংগ্রহ হয়েছে, কোথাও অবৈধ স্লাজ ডাম্পিং হয়েছে কিনা, উনি যদি আমাদের কাছে আহ, আহ, যদি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছে এই তথ্য জানতে চায়, তাহলে কি 5 মিনিটে এই তথ্য কি দেওয়া সম্ভব আপনাদের পক্ষে? আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না। আর আমরা এই সমস্যার সমাধানই করব আইএমআইএস দিয়ে। আজকে আমাদের আলোচনার মূল লক্ষ্য থাকবে কিভাবে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম শহরের স্যানিটেশন সেবা ব্যবস্থাপনাকে আরো দক্ষ, স্বচ্ছ এবং টেকসই করতে পারে। প্রথমে আমরা একটা কাজ করি, বর্তমান ব্যবস্থা যে ফিকাস স্লাজ ম্যানেজমেন্ট হচ্ছে, পৌরসভা যে সার্ভিসটা প্রোভাইড করছে সেটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এখানে প্রথমে কি হয়, প্রথমে একজন নাগরিক তার পয়ঃবর্জ্য অপসারণ করার জন্য পৌরসভাতে আবেদন করেন। তারপরে পৌরসভা সেকেন্ড স্টেপে কি করে, সেটা লগবুকে লিখে রাখে এবং সার্ভিস চার্জ নির্ধারণ করে, কি পরিমাণ টিপ লাগবে সেটা অনুযায়ী সার্ভিস চার্জটা ওনারা নির্ধারণ করে থাকেন। তারপর কি হয়, তারপর সার্ভিস চার্জ যদি পরিশোধ হয়ে যায়, তখন নির্দিষ্ট দিনে ভেকু ট্যাক্স দিয়ে সেই স্ল্যাশটা সংগ্রহ করা হয়। অতঃপর সংগৃহীত পয়ঃবর্জ্য পরিশোধনা করে অপসারণ করা হয়। দেখতে খুব সহজ মনে হলো, এখানে কিছু চ্যালেঞ্জ কিন্তু আছে। এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা স্টেপের সাথে কোনো একটা লিঙ্কিং থাকতেছে না, তথ্যগুলা বিচ্ছিন্ন রূপে থাকছে। তারপর এখানে সবকিছু যেহেতু পেপার বেসড রেকর্ড রাখা হচ্ছে, সুতরাং রেকর্ড হারানোর একটি ঝুঁকি থেকেই যাচ্ছে। এখানে মনিটরিং এর তেমন কোনো সিস্টেম নেই এবং নাগরিক ফিডব্যাকের কোনো ব্যবস্থা কিন্তু নেই। এখন আমরা যদি ধরেন এই প্রক্রিয়াটাকে যদি আমি ডিজিটাইজ করি, তখন কি হবে? এখানে কি হবে, নাগরিক অনলাইন আবেদন করবে, আবেদন প্রথম স্টেপে, সেকেন্ড স্টেপে স্বয়ংক্রিয়ভাবে সার্ভিস প্রোভাইডারের কাছে আবেদনটি চলে যাবে, অনলাইন পেমেন্ট সম্পন্ন করবেন আবেদনকারী, তারপরে নির্দিষ্ট দিনে ভেকু ট্যাগ দিয়ে স্ল্যাশ সংগ্রহ করে সার্ভিস প্রোভাইডার নিয়ে আসবে। এই যে স্ল্যাশটা সংগ্রহ করলো, এটা
যেই সার্ভিস কালেক্ট করবে, স্লাজটা কালেক্ট করবে, উনি মোবাইলের মাধ্যমে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর আহ, যাতে সার্ভিস প্রোভাইডার জানতে পারে যে স্লাজটা ঠিকমতো কালেক্টেড করা হয়েছে। তারপরে সেই কালেক্টেড স্লাজ পরিশোধনাগার পরিশোধনাগারে বা ট্রিটমেন্ট প্লান্টে অপসারণ করা হবে, এবং এই তথ্য কিন্তু তৎক্ষণাৎ রিয়েল টাইমে মোবাইলের মাধ্যমে আপডেট করা হবে। এবং যখন সেবাটা শেষ হয়ে যাবে তখন নাগরিকের কাছ থেকে ফিডব্যাক সংগ্রহ করা হবে যে তাকে যে সার্ভিসটা দেওয়া হবে এই সার্ভিস এটাতে সে স্যাটিসফাইড অথবা নট। এখানে কিন্তু একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, যেখানে পুরো প্রক্রিয়াটা দৃশ্যমান এবং ট্র্যাকিং করা যায় এবং একটা জবাবদিহিতার ব্যবস্থা আছে। এটাই হলো আইএমআইএস এর মূল ফিলোসফি। এখন আমরা যদি আইএমআইএস টা কোন একটা সিস্টেম রান করতে চাই, তখন আমরা কি কি আমাদের তথ্য লাগবে, প্রয়োজনীয় তথ্য আমাদের লাগবে যে কোন একটা পৌরসভায় কি পরিমাণ কতগুলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ কি 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 কন্টেইনমেন্ট আছে, তারপরে কন্টেইনমেন্ট অথবা বিল্ডিং এর অবস্থান কোথায়, কি পরিমাণ স্লাজ উৎপাদিত হচ্ছে, কি কত ঘন ঘন খালি করা দরকার। এই তথ্যগুলো যদি আলাদা আলাদা থাকে তাহলে আমাদের কিন্তু প্ল্যানিং করাটা খুব টাফ হয়ে পড়ে। আইএমআইএস কি করে? আইএমআইএস এই তথ্যগুলো একত্রিত করে। এটা হলো আইএমএস একটা ড্যাশবোর্ড, আমরা পরে বিস্তারিততে যাব। তাহলে আইএমএস কিভাবে কাজ করে আমরা যদি দেখি, আইএমএস পুরো স্যানিটেশন সার্ভিস চেইনটাকে সে ডিজিটাল ভাবে যুক্ত করে। অর্থাৎ গ্রাহক শনাক্তকরণ থেকে শুরু করে একদম ডিসপোজাল পর্যন্ত প্রত্যেকটা ধাপ সিস্টেমে রেকর্ড করা থাকে। এটা শুধু সার্ভিস ম্যানেজমেন্টের বিষয় নয়, এটা একটি পূর্ণাঙ্গ মনিটরিং কাঠামো যা প্রমাণ ভিত্তিক পরিকল্পনার জন্য পৌরসভাকে ভবিষ্যতে সহায়তা করবে। তাহলে আইএমআইএস এর মূল ফিচার সমূহ আমরা যদি একটু দেখি, এখানে হলো যে প্রথমত এটি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম। সমন্বিত বলতে আমরা বুঝাচ্ছি যে এখানে সব কিছু তথ্য একটা সেন্ট্রালাইজড লোকেশনে স্টোরেজ অবস্থায় থাকে। তারপরে সেকেন্ড হলো যে এখানে জিআইএস ভিত্তিক ম্যাপিং থাকে, যাতে করে বাড়ি ও কন্টেইনমেন্টের তথ্য মানচিত্র দৃশ্যমান হয়, যাতে সহজেই কোনো লোকেশন ট্র্যাক করা যায় এবং পৌরসভা বুঝতে পারে যে তার কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে তার ভেকুটেক থেকে তার স্লাশটা কালেকশন করার জন্য এবং ডিসপোজাল করার জন্য। এবং এখানে মেইন জিনিস একটা খুব সুন্দর ফিচার, যেটা হলো রিয়েল টাইম মনিটরিং করা যায়, যে লাইভ ড্যাশবোর্ডে যে আমি যে সার্ভিসটা দিচ্ছি পৌরসভা সেটা রিয়েল টাইম মনিটর করতে পারবে। আর এর আগে একটু বলা হয়েছে যে মোবাইল অ্যাপ সাপোর্ট। এখানে মোবাইল অ্যাপের মাধ্যমে যারা ফিল্ডে কাজ করবে তারা তো আর ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবে না, তারা যাতে মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপডেট পাঠাতে পারবে, এই ধরনের একটা বিল্ট ইন সিস্টেম আইএমএস এর মধ্যে থাকে। পঞ্চমত যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা অটোমেটেড রিপোর্টিং সিস্টেম, যেখানে অটোমেটিক রিপোর্ট জেনারেট হবে। যেহেতু আমরা প্রথমেই আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম, এখানে খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু যেই হায়ার অথরিটি যেই কোয়েরি চাবে, যে প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই ডাটা তাকে সহজেই উপস্থাপন করা যাবে। এখন আইএমএস যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই কোনো পৌরসভাতে, আমাদের কি কি ধাপ পেরোতে হবে? আমি বলেছি প্রথম আমাকে বিল্ডিং ইনফরমেশন লাগবে। বিল্ডিং ইনফরমেশন কি আমার হাউস হোল্ড লাগবে, জিআইএস ডাটা লাগবে। তারপরে আমাদেরকে জিআইএস ডাটাটাকে আমাদের প্রিপারেশন করে সিস্টেম উপযোগী করে নিতে হবে। তারপরে সেটা ডাটাবেসটা আইএমআইএস এর মধ্যে আমাদেরকে মাইগ্রেশন করতে হবে। তারপরে যে একটা অ্যাপ্লিকেশনটা হবে, অ্যাপ্লিকেশনটা কি করতে হবে, সেটা একটা সার্ভার অথবা ক্লাউড অবকাঠামো থেকে এটা হোস্টিং করতে হবে। কারণ আমরা যে মোবাইল অ্যাপে যেসব ডাটা পাঠানো হয় এবং যে সার্ভিস গুলা প্রোভাইড করা হবে আইএমএস এর মাধ্যমে, সেটা সার্ভারের মধ্যে নিরাপদে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত থাকে এবং সেই ডাটাই কিন্তু পরবর্তীতে ড্যাশবোর্ডে দৃশ্যমান হয়। আইএমএস যদি একটা প্রযুক্তিগত কাঠামো আমরা দেখি, আমি আগে বলেছি যে এখানে একটা কি ওয়েব থাকবে, অনলাইন ইন্টারফেস, যেখান থেকে ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে পৌরসভারা
পৌরসভার যে ব্যক্তিগণ ওনারা বা টপ লেভেল ম্যানেজমেন্ট খুব সহজেই রিপোর্টিংটা দেখতে পারবে। তারপর একটা মোবাইল অ্যাপ থাকবে এবং সেটা হোস্টিং করার জন্য কি থাকবে, একটা সার্ভার অথবা একটা ক্লাউড সিস্টেম থাকতে হবে যেখানে অ্যাপ্লিকেশন এবং ডেটাবেসটা হোস্টিং করা হয়। এটা একটা আইএমআইএস এর ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এই ড্যাশবোর্ডে আইএমএস এর মধ্যে যেই তথ্যগুলো আছে খুব সহজেই যাতে সাধারণের জন্য বোধগম্য হয় সেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখান থেকে কি পরিমাণ কি কি সার্ভিস কমপ্লিট করা হয়েছে, কি পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে, তারপরে এলাকা ভিত্তিক বিশ্লেষণ করা যায়, যে ওয়ার্ড অনুযায়ী আমি বিশ্লেষণ করতে পারবো যে এখানে কি পরিমাণ কন্টেনমেন্ট খালি করা হয়েছে, কি পরিমাণ আহ আহ, কোন নির্দিষ্ট মাসে কি পরিমাণ কন্টেনমেন্ট খালি করা হয়েছে এবং কি পরিমাণ সার্ভিস দেওয়া পেন্ডিং আছে, সবগুলা আমি এই আইএমএস ড্যাশবোর্ড থেকে আমি খুব সহজেই মনিটরিং করতে পারবো। তো আইএমআইএস এর যেই প্রয়োজনীয় মডিউলের মধ্যে আহ, উল্লেখযোগ্য মডিউল হলো, আইএমআইএস এর অনেকগুলা মডিউল আছে আমরা সামনে দেখব। এর মধ্যে অন্যতম হলো যে বিল্ডিং আইএমআইএস। তো বিল্ডিং আইএমআইএস এ কি থাকে, একটা বাড়ির বা একটা হাউস হোল্ডের যাবতীয় তথ্যগুলো থাকে। এটা হতে পারে বাড়ি অবস্থান, তারপরে এটা কি কাইন্ডের হাউস, তারপরে বাড়ির মালিকের ইনফরমেশন, তারপরে আহ, বাড়ির সংশ্লিষ্ট কন্টেনমেন্টের তথ্য, তারপরে আহ, আহ, বাড়ির সাথে সংলগ্ন আহ, যে রাস্তার দৈর্ঘ্য প্রস্থ, এগুলা বিল্ডিং আইএমআইএস এর মধ্যে থেকে আমরা খুব সহজেই ট্র্যাক করতে পারবো। আহ, আরেকটা হলো যে আরেকটা অন্যতম যেটা আমরা বলতেছি যে এখানে যে সার্ভিসটা প্রোভাইড করব, এফএসএম সার্ভিস। এফএসএম সার্ভিস এই মডিউলের কতগুলো সাব মডিউল আছে, আহ, যেটার মধ্যে কন্টেনমেন্ট থাকবে, ট্রিটমেন্ট প্ল্যান থাকবে, ইউটিলিটি আইএমএস থাকবে। কন্টেনমেন্ট আইএমএস হলো যে কন্টেনমেন্টের যাবতীয় ইনফরমেশন গুলো এখানে থাকে, আর ট্রিটমেন্ট প্ল্যান্ট আইএমএস এর মধ্যে ট্রিটমেন্ট প্ল্যান্টের রিলেটেড যে ইনফরমেশন গুলা থাকে সেগুলা এখানে ইনফরমেশন সেভ করা থাকে। যেমন প্ল্যান্টে কখন স্লাজ প্রবেশ করেছে, তারপরে কি পরিমাণ প্রবেশ করেছে, তারপরে ইউটিলিটি আইএমএস। সেটা ইউটিলিটি আইএমএস হলো যে এটা এফএসএম সার্ভিসের সাথে বিল্ট ইন অপশন আছে, সেটা হলো যে যে এই কন্টেনমেন্টের সাথে সংলগ্ন যেই ইউটিলিটি গুলো আছে সেই সব ইউটিলিটি গুলার তথ্য আমরা ইউটিলিটি আইএমএস থেকে পেতে পারি। এটা একটা বিল্ডিং আইএমএস একটা ড্যাশবোর্ড। এখানে দেখা যাচ্ছে যে একটা পৌরসভাতে কি পরিমাণ বিল্ডিং আছে, তারপরে রেসিডেন্সিয়াল কেমন, মিক্সড কেমন, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, সবগুলা দেখা যায় এবং খুব খুব সহজেই এই ইনফরমেশন গুলা ড্যাশবোর্ড থেকে দেখা যেতে পারে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই তথ্যগুলা বা এই ড্যাশবোর্ডের যেই গ্রাফগুলা, এটা কিন্তু অটো জেনারেট হয়। এখানে কোনো ধরনের কোডিং অথবা কোনো ধরনের কোয়েরি কিন্তু লিখতে হয় না। এখানে একটা এফএসএম ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। এখানে ঠিকই একই অবস্থা, সার্ভিস প্রোভাইডার ইনফরমেশন থাকে, কতগুলা ভেকুটেক আছে কোন একটা পৌরসভাতে, ট্রিটমেন্ট প্ল্যান্টের ইনফরমেশন। সহজ কথা যে এফএসএম ড্যাশবোর্ডে এফএসএম এর সম্পর্কিত সব ইনফরমেশন এখানে দেওয়া থাকে। আমি আগে বলেছি যে কন্টেনমেন্ট আইএমএস এর কথা, ট্রিটমেন্ট প্ল্যান্ট আইএমএস এ ট্রিটমেন্ট প্ল্যান্টের ইনফরমেশন থাকে, ইউটিলিটি আইএমএস এ রোড নেটওয়ার্ক, সোয়ার নেটওয়ার্ক থাকে। আচ্ছা, রোড নেটওয়ার্কটা খুবই দরকার, কারণ যে আমি কোন একটা কন্টেইনমেন্ট থেকে যখন স্লাজ কালেকশন করব তখন আমাকে তো ওই অনুযায়ী ভেকুট্যাগ ওখানে নির্ধারণ করতে হবে, অথবা আমাকে যে সাকশন পাইপ থাকবে সেটা যদি ওই ডিস্টেন্স কভার না করে তাহলে দেখা যাবে আমার ভেকুট্যাগ স্লাজ কালেকশন করতে গিয়ে ফেরত আসবে। তো এটা যাতে না হয়, আমি যাতে এখানে সিস্টেম থেকে আগে থেকেই প্রেডিক্ট করতে পারি, আগে থেকে মেজার করতে পারি যে এখানে কি পরিমাণ কোন সাইজের আমার ভেকুটেক পাঠাতে হবে, আমাকে সাকশন পাইপের লেন্থ কি পরিমাণ দিতে হবে, এটা আমি আগে থেকেই ডিফাইন করা সম্ভব আইএমএস এর মাধ্যমে। আর এখানে ফিল্টারিং এবং রিপোর্টিং খুব সুন্দর অপশন আছে, খুব সহজেই আমি ফিল্টারিং করতে পারি। এখানে আমি যদি চাই যে
কোনো একটা ওয়ার্ডে চারতলা বাড়ি, কয়টা চারতলা বাড়ির এফএসএম স্ল্যাশ কালেক্ট করা হয়েছে গত মাসে, ওটা আমি কিন্তু খুব সহজেই ফিল্টারিং করে এই তথ্যটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। এখানে একটা দেখা যাচ্ছে রিপোর্ট, এই রিপোর্ট গুলা এটা কিন্তু অটো জেনারেটেড রিপোর্ট। এই আহ, একটা টেমপ্লেট দেখা যাচ্ছে, এই রিপোর্ট গুলা সবগুলা অটো জেনারেট হয়। আমরা এতক্ষণ বলেছিলাম যে আইএমআইএস এর শুধু যে ফিকাল স্যালাজ ম্যানেজমেন্টের যে মডিউল সেটা নিয়ে, কিন্তু আইএমআইএস এর একটা খুব চমৎকার বিষয় হলো যে আইএমআইএস এ কিন্তু টোটাল 10টা মডিউল আছে। 10টা মডিউল আছে এবং পৌরসভা তার প্রয়োজন অনুযায়ী সেই মডিউল গুলা পরবর্তীতে অ্যাক্টিভ করতে পারবে। তো আইএমআইএস এর এটা একটা সবচেয়ে ওপেন সোর্স টেকনোলজি, এটা একটা খুব খুব একটা খুব সুন্দর ফিচার, যেটা হলো যে আমি আমার প্রয়োজন অথবা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সিস্টেমটাকে আমি এক্সটেন্ড করতে পারবো। এখানে পৌরসভার এখানে 10টা আছে মডিউল। পৌরসভা ইচ্ছা করলে তার যেমন প্রপার্টি ট্যাক্স কালেকশন ইনফরমেশন সিস্টেম, তারপরে ওয়াটার সাপ্লাই ইনফরমেশন সিস্টেম, এগুলা বিল্ট ইন আছে এখানে। ইচ্ছা করলে ভবিষ্যতে পরবর্তীতে এগুলা তারা পরবর্তীতে আইএমআইএস ব্যবহার করতে পারবে। আইএমএস কেন এত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি আগের ডিসকাশন থেকে যে আমার এখানে যদি আইএমএস আমি কোন একটা পৌরসভায় ইমপ্লিমেন্ট করা হয়, তখন কি দেখা যাচ্ছে যে আমার এখানে স্যানিটেশন সেবা মান বৃদ্ধি পাবে এবং রাজস্ব বৃদ্ধি পাবে, কারণ এখানে রিয়েল টাইম মনিটরিং হচ্ছে। তারপর একটা ট্রান্সপারেন্সি বাড়বে, কারণ এখানে সবকিছু ডিজিটাল রেকর্ড এবং ট্র্যাকিং হচ্ছে রিয়েল টাইম। এখানে কিন্তু পেপার বেসড কিছু কোনো সিস্টেম এখানে নেই। তাহলে যদি স্বচ্ছতা বৃদ্ধি পায়, তাহলে এর সাথে সাথে জবাবদিহিতা চলে আসবে, কারণ সেবা প্রদানের যেহেতু প্রতিটা ধাপ এখানে মনিটরিং করা হচ্ছে, সুতরাং এটা জবাবদিহিতা নিশ্চিতকরণ করে। আর অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ স্যানিটেশন সেবা সুনিশ্চিত করে যেহেতু এই আইএমআইএস, সুতরাং এটা সিউইস বাস্তবায়নে সহায়তা করে থাকবে। আর পৌরসভা একটা পৌরসভায় খুব বেনিফিট হতে পারে একটা ফিচার দিয়ে, সেটা হলো যে ডেটা ড্রাইভেন ডিসিশন মেকিং করতে পারবে নেক্সটে কোনো কিছু প্ল্যানিং এর জন্য। কারণ সব রিয়েল টাইম এবং ট্রু ডেটা আইএমএস এর মধ্যে থাকে। সুতরাং আমরা একটা বলতে পারি যে আইএমআইএস শুধু একটি সফটওয়্যার নয়, এটি একটি ডিজিটাল গভর্নেন্স টুল যা টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনার একটি ভিত্তি হিসাবে কাজ করবে। আমরা বলতে পারি যে ভবিষ্যতে শহর হবে ডেটা চালিত, আর সেই রূপান্তরে অন্যতম হাতিয়ার হতে পারে আইএমআইএস। আমি আমার প্রেজেন্টেশন আপাতত এখানেই শেষ, কিন্তু এই প্রেজেন্টেশনের সাথে রিলেটেড আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, একটা অ্যানিমেটেড ভিডিও আইএমআইএস এর উপর। তো সেখানে আইএমআইএস কিভাবে কাজ করে একটা শর্ট অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমি আমার ভিডিওটা এখন দেখাচ্ছি। আমরা কোনো শব্দ শুনতে পাচ্ছি না রাকিব ভাই, সম্ভবত সাউন্ড শেয়ার করা হয়। আচ্ছা, আমি আমি স্টপ করে আবার নতুন করে শেয়ার করতেছি। Hello এখন everyone, শোনা today যাচ্ছে? I'll walk you through how a city can leverage IMIS for effective urban planning and জি sanitation জি শোনা management. যাচ্ছে জি। Hello everyone, today Okay, I'll thank walk you you. through how a city can leverage IMIS for effective urban planning and sanitation management.
We'll explore on how IMIS plays a crucial role in city planning, improving efficiency and enhancing service delivery. This is the IMIS dashboard, a powerful tool that provides a comprehensive city profile at a glance. This dashboard aggregates data from all IMIS modules, offering key insights. It is primarily designed for higher officials such as mayors, executives, and engineers, enabling them to make data-driven decisions efficiently. This dashboard categorizes buildings according to its functional use, such as residential, commercial, industrial, educational, institutional, mixed, and others. The dashboard also displays a quick overview of the sanitation systems of the city, such as sewer networks, septic tanks, pit or holding tanks, and more. It also displays the total length of key urban infrastructure, including road networks, sewer networks, drain networks, and water supply networks. One of the key features of this dashboard is its ability to track fecal sludge management services. Here we can see number of FSM service providers, number of dislodging vehicles, number of treatment plants, applications responded, total volume of sludge emptied, and revenue generated from emptying services. The dashboard also provides a snapshot of public and community sanitation facilities. Another vital component of this dashboard is the public health status section, which provides total hotspots in the city and reported total waterborne cases. The dashboard also includes interactive charts that provide deeper insights. IMIS has 10 modules, and this navigation bar allows us to navigate through these modules. In this demo, we will only dive deep into a couple of modules. We will begin with the Building IMS module. This module serves as a comprehensive database of all buildings in the city. It provides detailed insights into a building's physical attributes, location details, functional use and ownership, utilities and demography, and revenue status. This module is primarily used by the Building Permit Department to manage and monitor urban development. Building data is collected through a census survey, and once IMIS is implemented, a mobile application is used to update information on new buildings in real time. Municipality officials can also view the details of the building, which also includes a picture of the building. Now, we will explore the FSM module. The FSM module is a key module in IMIS. It enables municipalities to digitize the entire sanitation service chain, from emptying requests to safe disposal and waste reuse. It consists of 5 submodules. The first being the FSM dashboard. The FSM dashboard provides comprehensive data on sanitation systems and emptying services. The municipality's sanitation cell uses this dashboard to identify the FSM status of the city. It also contains several data visualizations for deeper analysis. The containment submodule manages containment data with geographic locations, enabling municipalities and service providers to visualize containment sites on a map. By overlaying the road layer, service providers can assess road connectivity and width, ensuring they deploy the appropriately sized dislodging vehicle. Service provider submodule tracks service providers, human resources, and vehicle inventory. Treatment plant submodule maintains records of FSTP operations, disposal data, and effluent quality tests. Emptying service submodule digitalizes and monitors the entire emptying process and allows service providers and city authorities to review the sanitation service status of all emptying applications. Service providers also use this submodule to generate monthly reports for the municipality. The CYS module is another core component of IMIS, designed to enhance accountability in urban sanitation management. IMIS tracks CYS indicators such as equity and safety. There are currently 22 indicators in the system, and these indicators are automatically generated from the system at the end of the year. Additionally, the sanitation cell can generate detailed reports for submission to higher authorities, ensuring transparency and accountability. In the context of Bangladesh and Nepal, there are plans to automate the transfer of CYS indicator data to national public data systems, the National Sanitation Dashboard in Bangladesh, and NWASH in Nepal. Similarly, IMIS tracks key performance indicators of service providers to ensure their services align with the city's objectives, helping to maintain high standards and accountability in service delivery. This KPI dashboard monitors service providers' service performance, such as application response, customer satisfaction, PPE compliance, and more. These KPIs are defined by the city, agreed by the service provider, and included in their service level agreement.
To make sense of all this data and drive meaningful change, municipalities need a powerful visualization tool. This is where IMIS's WebGIS comes in. It enables decision makers to visualize and analyze a vast amount of information maintained within the system, transforming raw data into actionable insights. At the top, a set of general tools allows users to navigate the system effortlessly. Need to measure an area for a new facility? Use the Measure Area tool. Want to determine the length of a road segment? The Measure Distance tool provides precise calculations. On the right, the navigation pane allows users to toggle different data layers such as buildings, road, sewer, drain, water supply, containments, and treatment plants. Each of these layers can be further displayed based on their specific attributes. For instance, buildings can be categorized by functional use. Similarly, containments can be visualized by type. Suppose city officials receive funding to improve sanitation services. This tool can help identify the areas in greatest need. For example, this data reveals that the northern part of the city has the highest concentration of pits. This insight could guide investment toward upgrading these pits to septic tanks, significantly improving sanitation standards and protecting the environment and public health. Once a target area is identified, the platform's decision tools facilitate further analysis. Using the Summary Information Buffer tool, planners can delineate the area of interest, determine the exact number of pit or holding tanks that need upgrading, and generate a cost estimate for the investment planning. Imagine the city aims to reduce pollution in a major river. By enabling the water bodies layer, selecting the river, and using the Water Buffer Summary tool, with the user-defined buffer distance, officials can assess the containment details around the river. The detailed information generated provides information on each containment's type, connection, emptying status, and last emptied date. This helps identify containments contributing to illegal discharge or in need of upgrading. With this data, planners can make targeted, data-driven decisions, ensuring sanitation improvements are prioritized where they will most improve water quality. The tools we've highlighted are just the tip of the iceberg. IMIS is equipped with many other powerful tools that go beyond sanitation. These tools can be leveraged not only for efficient planning and management of sanitation systems and services, but also for effective city planning and urban development as a whole. Now, let us look into how the IMIS-driven sanitation service delivery actually works on a more practical way. Good morning, Mayor. How are you doing? Good morning, Mayor. I'm doing well. How are you? And how is everything going in your municipality? Everything's going well, Mayor. I'm here to dive a bit deeper into how everything works in your municipality. It's pretty impressive that even in a large city like this, how well you have managed sanitation. What's your secret? I'm glad that you noticed that. We've implemented the Integrated Municipal Information System, IMIS. But how does it help in managing the fecal sludge? Oh, that's a great question. When residents notice the septic tanks are nearing capacity, they contact our help desk to schedule an emptying service. The help desk team proceeds to fill in the emptying application form, getting essential details such as the resident's address, the preferred date for septic tank servicing, and other relevant information. This request is then forwarded directly to the service provider via IMIS. After that, the service provider reaches out to the homeowner to confirm a suitable date for the service. On the appointed day, the emptying vehicle, complete with personal protective gear for the driver and assistant, is dispatched to perform the emptying service. Upon arrival at the specified location, the team begins the emptying process, diligently recording key data, including the volume of sludge extracted, into IMIS using the mobile application. And where do they dispose of the collected sludge? So, after we empty the sludge, it's off to the municipality's fecal sludge treatment plant for safe disposal. When that happens, the operator in the treatment plant updates the vehicle details and how long the disposal takes in IMIS. Then, the help desk receives the update through IMIS, letting them know that everything went smoothly with the service and the sludge is now safely at the treatment plant. They don't stop there though, they give the customer a call to hear how things went and collect feedback of the emptying service.
This way, IMIS has helped in the safe management of the complete service chain, from emptying of the septic tank to disposal. So this means data collection and storage at every stage are done in real time, right? Exactly. Oh, I see. IMIS and its capabilities sound fantastic and incredibly useful. I'm going to make sure my municipality also gets on board with IMIS as quickly as possible. আমাদের আইএমআই সংক্রান্ত যে প্রেজেন্টেশন এবং ভিডিও ছিল সেটা এখন শেষ হয়েছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ রফি ভাইকে এই দারুণ একটি প্রেজেন্টেশন এবং একটি কম্প্রিহেনসিভ ভিডিও শেয়ার করার জন্য। তো এই ভিডিও এবং প্রেজেন্টেশন থেকে কিন্তু আমরা আইএমআইএস সম্পর্কে একটি ভালো প্রাথমিক ধারণা পেয়ে গেলাম যে আইএমআইএস একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটি একটি পুরো পৌরসভাকে এই ডিজিটাল স্যানিটেশন সার্ভিসের আওতায় আনার জন্য কাজ করে এবং এটা শুধুমাত্র সার্ভিসেই সীমাবদ্ধ থাকে না, একই সাথে এটি মনিটরিং এর পারপাজে এটি যে কোনো সিদ্ধান্ত গ্রহণে পৌরসভাকে সাহায্য করে থাকে এবং আমরা এটা দেখে ভালোই বুঝতে পারছি যে এটা শুধুমাত্র স্যানিটেশনের জন্য নয়, কারণ এখানে আমরা একটা শহরের যাবতীয় বিল্ডিং এর তথ্য পাচ্ছি, আমরা এখানকার ইউটিলিটি সার্ভিসের তথ্য পাচ্ছি, রাস্তাঘাট, ড্রেন, জলাশয়। অর্থাৎ একটা পৌরসভা যদি আইএমআইএস থেকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তারা তাদের স্যানিটেশন সার্ভিস তো ডেফিনেটলি নিরাপদ করতে পারবে, শহরকে সেবাও দিতে পারবে উন্নতভাবে। একই সাথে কিন্তু তারা আরো অন্যান্য ক্ষেত্র প্রজেক্টের মাধ্যমে সহায়তা নিতে পারবে, অন্যান্য প্রকল্পেও এই আইএমআইএস কে ব্যবহার করে তারা উপকৃত হবে। তো আপনারা ইতিমধ্যে বেশ কয়েকবার লক্ষ্মীপুর পৌরসভার নাম শুনেছেন যে 10 টাউন এলএলএফ প্রজেক্টের মাধ্যমে সেখানে আইএমআইএস যাচ্ছে এবং আমরা খুবই প্রাউড যে আমরা জিডব্লিউসি এর মাধ্যমে 10 টাউনকে এই সহায়তাটা দিতে পারছি লক্ষ্মীপুরে আইএমআইএস এ। বর্তমানে তারা কিছুটা ট্রায়াল এন্ড এরর বেসিস অর্থাৎ একটু পরীক্ষামূলক ভাবে আইএমআইএস এর এই যেটা ওপেন সোর্স ভার্সন সেটাকে তারা বর্তমানে চালু করেছে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন লক্ষ্মীপুর পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার জুলফিকার হোসেন। আমি ওনাকে অনুরোধ করব ওনাদের অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে আইএমআইএস নিয়ে খুবই সংক্ষিপ্ত ভাবে। একই সাথে আমি ওনাকে অনুরোধ করব যে ওনাদের যদি কোনো প্রতিকূলতা থাকে সেই চ্যালেঞ্জ গুলো তারা কি কি চাচ্ছেন বা কি ধরনের চ্যালেঞ্জ তারা বর্তমানে ফেস করছেন সেটা নিয়ে আমাদেরকে একটু ধারণা দিতে। জুলফিকার ভাই, আপনি কি আমাদের সাথে আছেন? উনি জয়েন করেছিলেন, আমি দেখেছি। হ্যাঁ, মাত্র আমার শোনা যাচ্ছে? জি, জুলফিকার ভাই যদি সম্ভব হয় আপনি ভিডিওটাও অন করতে পারেন। হ্যাঁ, আমি আসলে আসসালামু আলাইকুম মাত্র আপা। ধন্যবাদ। আসলে আমরা আইএমএস নিয়ে অনেকদিন থেকে কাজ করছি ইয়ে হিসাবে ট্রায়াল বেসিসে। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে আসলে মূল সমস্যা যেটা হলো সেটা হলো আমাদের আসলে কোনো আইটি স্পেশালিস্ট তো যেহেতু নাই, আমরা আমাদের এই ফিল্ডে যে যারা কাজ করে ওরা এত মানে এত এক্সপার্ট না যে আইএমএস টাকে আমরা যখন ফিল্ড থেকে ইয়েটাকে আমরা তারপরে ট্রায়াল বেসিস আমাদের কনজারভেন্সি সুপারভাইজার এটা নিয়ে অনেকদিন থেকে কাজ করতেছে। ওর মোটামুটি ও তো আর প্রত্যেকটা গাড়ির সাথে ওই যে এবং স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্টে যাওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে আসলে অনেক সময় অনেকগুলা গ্যাপ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার এই যে ওরা যারা ফিল্ড থেকে কালেকশন হচ্ছে আমাদের এখন কিছু কিছু অ্যাপ্লিকেশন আমাদের অফিস থেকে আমাদের কনজারভেন্সি সুপারভাইজার সাহেব করে দেয়, কিন্তু ওই যে পরে এন্ডিং পয়েন্ট গুলো আসলে আমাদের ইয়েগুলা ঠিকমতো করা হচ্ছে না। তো আমি এই ব্যাপারটা যেহেতু আমাদের কনজারভেন্সি সুপারভাইজার সরাসরি এটার সাথে জড়িত, আমি আমাদের কনজারভেন্সি সুপারভাইজারকে এই ব্যাপারে একটু শেয়ার করার জন্য অনুরোধ করতেছি। হ্যাঁ ফয়েজ, হ্যালো ফয়েজ, কি লাইনে আছো? অফিসার যেহেতু লাইনে না, আমিও বলতেছি। তার সাথে আমি একটু আগে শেয়ার হয়েছে জিনিসগুলো, সে বলছে যে আমাদের আসলে আমরা যখন লোকাল থেকে এগুলা কারেকশন করি ওই যে সমস্যা যেটা আমি বলছি সেটাই আর কি, কিন্তু আমরা আইএমএস টাতে আর আমাদের এখনো
কিছু আইএমএস আছে, যে কিছু আমাদের ওই যে সফটওয়্যারটা করেছে সেখানে আমাদের কিছু সমস্যা দেখা যায়, যে হচ্ছে আমরা ওই যে ওদের আইডেন্টি করার জন্য আমরা সরাসরি ওদের এনআইডি বা নাম দিয়ে গেলে, অনেক সময় রোড দিয়ে গেলে কিছু কিছু জিনিসগুলো আসে, কিছু কিছু জিনিসগুলো আমরা আবার সরাসরি পাচ্ছি না। এই ব্যাপারগুলো আমরা কিছু কারেকশন দিয়েছি, যে বলেছিলাম যে আমাদের এই জিনিসগুলো একটু সহজভাবে যেন এই গ্রাহককে খুঁজে পাওয়া যায়, এই ব্যাপারগুলো একটু দেখার জন্য। তো ওনারা আমাদের সাথে কাজ করতে, ওনারা বলতেছে ঠিক আছে, আমরা আমাদের যে এগুলা সমস্যাগুলো আছে এগুলা আহ, আমাদের থেকে নোট ডাউন করে নিয়েছে, ওগুলা নিয়ে কাজ করতেছে। এবং আমরা সরাসরি যেন গ্রাহককে খোঁজ করবো, হয়তো যে কোনো একটা সেটা হয়তো হোল্ডিং নাম্বার দিয়ে হোক বা সরাসরি নাম দিলে তো আর হয় না, সবচেয়ে ভালো হলো হোল্ডিং দিয়ে। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা আসলে ওদের সাথে কাজ করতেছি। এই হলো মোটামুটি। আর হলো আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো ট্রেনিং এর প্রয়োজন। ট্রেনিং ছাড়া আসলে যারা ফিল্ড লেভেলে কাজ করবে ওদের সাথে আমাদের ভালো একটা ট্রেনিং এর ব্যবস্থা করলে এই ব্যাপারে একদম ফিল্ড লেভেলে আরো সরাসরি দুই চারটা দেখা দিলে আরো আশা করি খুব ভালোভাবে কাজ করতে পারবো, আশা রাখি আর কি। ধন্যবাদ আপনাকে, মাক্কি আপু। আরেকটা প্রশ্ন ছিল, দিলরুবা আপার প্রেজেন্টেশন থেকে আমরা এতটুকু জানি যে যতদিন এই প্রজেক্ট আছে ততদিন আপনাদেরকে হোস্টিং সাপোর্টটা দেওয়া হবে, প্লাস অপারেশন মেইনটেনেন্স এবং কিছু দক্ষতা বৃদ্ধির কাজও করা হবে। কিন্তু ধরেন জি। যখন এই প্রজেক্টটা থাকবে না, ডিপিএইচজি প্রজেক্ট আজীবন থাকে না, আমি ধরে নিলাম যে এটা আরো কিছুদিন থাকলো, এরপরে আপনারা কি করবেন প্রজেক্টটা শেষ হয়ে গেলে? না, আইএমআই প্রজেক্টটা যদি শেষ হয়ে যায়, আমরা যদি দক্ষতা বৃদ্ধি করি তাহলে অবশ্যই আমরা সেটা অবশ্যই বাস্তবায়ন করব। যেহেতু এটা নিয়ে তো এটা তো আমাদের জন্য অনেক ভালো, কারণ ফিল্ডে যাই তো আর সবকিছু ডোর টু ডোর যায় সবকিছু কালেকশন করা লাগবে না। আমরা তো এটা অফিসে বসে আমরা সবকিছু আপগ্রেড গুলো পেয়ে যাচ্ছি। এখন তো আমাদের ফিল্ড থেকে আনে আমরা আমরা খাতা কলমে পোস্টিং দিচ্ছি, তখন তো আমাদের অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাচ্ছে। এবং বার্ষিক খরচটাও কি আপনারা তখন এটা বহন করবেন? হ্যাঁ, খরচে আমরা তো ইয়েতে এই সেন্টার প্রজেক্ট ইয়েতে সিস্টেমে তো আমাদের একটা খরচ এমনি হচ্ছে। আমরা তো আবার গ্রাহক থেকে একটা ফি আদায় করতেছি, আমরা ওইটা দিয়ে ওটাকে আশা করি আমরা ওটাকে কাভারেজ করে নিতে পারবো। ধন্যবাদ জুলফিকার ভাই আপনার মতামতের জন্য। এখন আমি আরেকটা প্রেজেন্টেশন, আচ্ছা আপনারা আমাকে হয়তো শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আমাদের মাঝে আজকে মিস্টার রণবীর আহমেদেরও থাকার কথা, ওনাকে আমি দেখেছিলাম, উনি কি এখন আছেন কিনা আমি ঠিক শিওর না। আপনি কি আছেন মিস্টার রণবীর আহমেদ? আচ্ছা, আমাদের মাঝে মিস সাবিনাও থাকার কথা। মিস সাবিনা হচ্ছেন আপনার কুষ্টিয়া পৌরসভা থেকে। আপা আপনি কি আছেন, মিস সাবিনা ইসলাম? জি, আসসালামু আলাইকুম আপা, আমি কুষ্টিয়া পৌরসভা থেকে সাবিনা বলছিলাম। আমি আছি আপনাদের সাথে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপা আপনারা কুষ্টিয়া পৌরসভা হচ্ছেন ওয়ান অফ দ্য ফার্স্ট সিটি, প্রথম দিককার শহর যারা এই আইএমআইএস প্ল্যাটফর্ম করেছেন। আপনারা এই ওপেন সোর্স ভার্সনটা অ্যাপ্লাই করছেন না, কিন্তু আপনারা আরেকটা ভার্সনে কাজ করছেন, বাট সেটার মূল স্ট্রাকচার তো একই আইএমআইএস এর। তো জি, আপনাদের আইএমআইএস ব্যবহারের অভিজ্ঞতাটা আমাদেরকে যে সংক্ষেপে একটু বলুন, প্লাস আপনারা যে বর্তমানে চ্যালেঞ্জ গুলো ফেস করছেন আইএমআইএস টাকে মেইনটেইন করার জন্য, এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। জি ধন্যবাদ আপা। কুষ্টিয়া পৌরসভা আইএমআইএসটা মূলত শুধুমাত্র ভেহিক্যাল স্ল্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে আসছে বেশ কিছুদিন ধরে। তো ভেহিক্যাল স্ল্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই কাজটা আমরা যেহেতু একটা থার্ড পার্টির মাধ্যমে করছি, এবং তারা এটা প্রতি মাসেই আমার কতগুলা কালেকশন হচ্ছে, কতগুলা আমার ডিসপোজাল হচ্ছে, সবকিছু আইএমআইএস এর মাধ্যমে এই তথ্যটা থাকছে। তাই ওখান থেকে আমরা একটা স্পষ্টই ধারণা পাচ্ছি যে আসলে আমার গ্রাহকদের চাহিদা কেমন, আমি কতটুকু সার্ভিস দিতে পারছি, এবং কতটুকু আমার প্রপারলি এমপ্টিং হচ্ছে এবং আমার প্ল্যান্টে যাচ্ছে, আর কতগুলা সার্ভিস আসলে আমরা দিতে পারছি না। তো এইটা একটা মোটামুটি একটা পর্যায়ে আমরা আইএমআইএস এর ভেহিক্যাল স্ল্যাশ ম্যানেজমেন্ট সিস্টেমটা এইটার আইএমআইএস এর মাধ্যমে পরিচালনা করে আসছি। এক্ষেত্রে চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমত যেটা ভেহিক্যালের একটা সমস্যা আছে। ভেহিক্যালের স্বল্পতার কারণে আমরা সবাই একসঙ্গে অ্যাট এ টাইম যদি এখন অ্যাপ্লিকেশন করে আমরা দিতে পারবো না। আমাদের প্লান্টের একটা সমস্যা আছে, ওখানেও জায়গার স্বল্পতা আছে, বা প্লান্টের স্থান সংকুলানের যে সমস্যা সেটাও আছে।
যার ফলে আমরা এই সমস্যাগুলো নিয়েই সবাইকে একযোগে একসঙ্গে যদি সার্ভিসটা চাই, সেখানে আমাদের সার্ভিস দেওয়াটা অসম্ভব হয়ে যায়। তবে মোটামুটি আমরা কন্টিনিউয়াস কার্যক্রমটা পরিচালনা করছি, তাতে করে জনগণের মধ্য থেকেও সাড়া পাচ্ছি। অফিসিয়ালি আমরা আদারওয়াইজ অন্য কোনো চ্যালেঞ্জ ফেস করছি না। আর আইএমএস নিয়ে আপনার সঙ্গে আমাদের যে যে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা নিয়ে আমরা একটু বর্তমানে চ্যালেঞ্জে পড়েছি, কারণ আমাদের দুজন কলিগ যারা এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন, আমার এক্সেন স্যার এবং রণবীর ভাই দুজনই সম্প্রতি বদলি হয়ে যাওয়ায় আসলে এই কার্যক্রমটা আমাদের একটু মুখ থুবড়ে পড়েছে। বর্তমান প্রশাসক মহোদয় এবং সিও স্যার আছেন, স্যাররা বিষয়টা বোঝার চেষ্টা করছেন। আশা করছি নতুনভাবে সবকিছু শুরু হলে আমরা আপনাদের সঙ্গে খুব দ্রুতই এটা নিয়ে কাজ করতে পারবো আপা। ধন্যবাদ, এটুকুই ছিল আমার পক্ষ থেকে। জি আপা, আমাকে কথা বলার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যালো। জুম ইন্টারনেট আউট হয়ে যাওয়ায় আমি আরেক আইটিএল বুয়েটের থেকেই কথা বলছি। আচ্ছা, এরপরে আমরা এখন একটু ওপেন ডিসকাশনে চলে যাব। আপনাদের কারোর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমরা সেটার উত্তর এখন দিব। একটু নিজের নামটা বলে নিয়ে। কারোর কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ফজলুল হক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিপিএইচই শরীয়তপুর থেকে বলছিলাম। একটা বিষয় যেটা জানতে চাচ্ছি আমি, যেসব পৌরসভায় এক্সিস্টিং অলরেডি তাদের সার্ভিস দেওয়ার জন্য সফটওয়্যার আছে, সেখানে আমাদের এই আইএমআইএসটা আমরা ইন্টিগ্রেটেড করে দিব, বা এটা কি আলাদা সার্ভার থাকবে, এরকম কিছু কি? এটা যদি আলাদা থাকে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটিকে দুটা ওয়েবসাইটের জন্য কিন্তু দুটো আলাদা খরচ বহন করতে হবে। সেটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে, এটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আচ্ছা, তো কথা হচ্ছে হ্যাঁ, IMIS আলাদা সার্ভার আমরা জানি, কারণ IMIS প্রশাসক স্যারের অনুমতি লাগবে, আমি একটা জুম মিটিং এর মধ্যে আছি। আপনি স্যারের সাথে কথা বলতে পারেন। জি, সিও স্যারের সাথে কথা বলেন। এটা একটু একটু মিউট করেন সাবিনা। ওকে, আপনি যেটা বলছিলাম যে হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু নট নেসেসারি আপনি যখন এটা স্টোরেজের কথা বলবেন, এটা ভিডিওটা অফ করে দিলে। এটা off করে দাও। আচ্ছা, যেটা বলছিলাম যে আইএমআইএস এর এই সার্ভারটা লাগে, কারণ এখানে বেশ সেনসিটিভ ডেটা থাকে। বাট আপনি যদি একই সার্ভারের আন্ডারে হোস্টিং করেন, কারণ সার্ভারে আমরা জানি যে পার্টিশন করা যায়, আপনি যদি আইএমআইএস এর জন্য সেপারেট পার্টিশন রেখে দেন, সেক্ষেত্রে আপনার আলাদা সার্ভার লাগবে না। ইনিশিয়ালি প্রজেক্ট চলাকালীন অবস্থায় আপনাকে অবশ্যই একটি সার্ভারে ইনিশিয়ালি কাজ করতে হবে, কারণ প্রথমে অনেক কিছু ধরনের ট্রায়াল এরর থাকে, সেগুলো কাজ করে যখন এটা পৌরসভার কাছে হ্যান্ড ওভার হবে, তখন পৌরসভা যেটা করতে পারে, তাদের নিজস্ব যে সার্ভার আছে সেখানে পার্টিশন করে সেখানে আইএমআইএস টাকে পুরোটা ট্রান্সফার করতে পারে। অথবা ডিপিএইচই যদি চায় যে না এটা তাদের সেন্ট্রাল সার্ভারে রেখে এটা সাপোর্ট দিয়ে যাবে, সেটা তাদের যতদিন প্রজেক্টের মেয়াদ ততদিন তারা করতে পারে। প্রজেক্ট শেষে যদি তারা এটা হ্যান্ড ওভার করতে চায়, অথবা ডিপিএইচর যদি সামনে অন্য কোনো ধরনের পরিকল্পনা থাকে আইএমআইএস নিয়ে, সেটাও হতে পারে। বাট আইএমআইএস এর জন্য একটা ডেডিকেটেড সার্ভার লাগবে, সেটা সিঙ্গেল সার্ভার হতে হবে, নট নেসেসারি এটা পার্টিশনেও কাজ চলতে পারে যদি স্ট্রং সার্ভার থাকে। আর লক্ষ্মীপুর এটা সিটি টু সিটি ডিপেন্ড করবে। যেমন আমরা যতদূর জানি লক্ষ্মীপুর পৌরসভা এরকম কোন স্ট্রং সার্ভার নেই, সেটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, কিন্তু ওনাদের যেমন সদিচ্ছা আছে এটা মেনটেন করার, প্লাস এটা কিন্তু ক্লাউডে রেখেও মেনটেন করা যায়। আমরা জানি যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটা ক্লাউড সার্ভার আছে যেখানে আমরা এই ধরনের ডেটা রাখতে পারি, তো সেখানেও চাইলে পৌরসভা এটা রাখতে পারে। আমি প্রথমেই বলেছি যে এটার একটা বেসিক কস্টিং আছে, কিন্তু আপনার ডিজিটাল সার্ভিস থেকে যে রেভিনিউটা জেনারেট হয় সেটা দিয়ে এই খরচটা বহন করা অ্যাকচুয়ালি সম্ভব। না, থ্যাংক ইউ। আসলে আমার কোয়েশ্চেনটা মেনলি ছিল যে এটার যদি আমরা ইউজ করতে চাই, আমরা তো আলটিমেট পৌরসভাকে আমরা এটা হ্যান্ড ওভার করে দিব, তারাই এটা মেনটেন করবে ফার্দার ফিউচারে। এখন ওদের জন্য কস্ট ইফেক্টিভটা হবে কিনা, দুটা সার্ভারের জন্য কি আলাদা ডাবল খরচ করতে হবে নাকি একটাই খরচে হয়ে যাবে? দেখা যাচ্ছে আমার এখানে শরীয়তপুরে তারা একটা এক্সিস্টিং তাদের সফটওয়্যার তারা ইউজ করার চেষ্টা করছে, তারা নাগরিক যে সেবাগুলো আছে বিভিন্ন সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে এই সফটওয়্যারটা তারা একটা নতুন একটা ইনস্টল করার চেষ্টা করছে, হয়তো হয়েও গেছে, হয়তো হয়ে যাবে। সেক্ষেত্রে আবার আমার যখন আরেকটা আমি এই আইএমআইএস দিব,
তখন সেক্ষেত্রে তাদের খরচটা কি ডাবল হবে কিনা আমি এটা জানতে চাচ্ছিলাম। এটা পৌরসভার সার্ভারের সিচুয়েশনের উপর নির্ভর করবে। আমি এটাই বললাম যে যদি ওনাদের এক্সিস্টিং স্ট্রং সার্ভার থাকে তাহলে এটাতেই ট্রান্সফার করতে পারবো, যদি না থাকে আচ্ছা ডেফিনেটলি খরচের ব্যাপার আচ্ছা, চলে থ্যাংক আসবে। ইউ। জি জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি একটু বলতে পারি? দিলরুবা পাজি। জি। জি আপা, আচ্ছা, বলুন। এখানে প্রশ্নটা যেহেতু আমাদের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী ডিপিএইচি মহোদয় করেছেন, শরীয়তপুর আমাদের প্রকল্পের আওতাভুক্ত একটা জেলা। শরীয়তপুর পৌরসভায় আমরা আইএমআইএস ইমপ্লিমেন্ট করবো। তো এই জন্য আমি সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের যে আইএমআইএস ফার্মটা নিযুক্ত হবে, ওনারা কিন্তু শুরুতেই প্রত্যেকটা পৌরসভার সাথে এবং কনসার্ন স্টেক হোল্ডারদের সাথে আগে কনসাল্ট করবে যে কার কি আছে। এরকম উনি যেমন পৌরসেবা অ্যাপের মতো এই ধরনের অনেক অলরেডি অনেকে ইউজ করছে। তো আমাদের কনসাল্টিং ফার্ম এমন ভাবে সমন্বয় করবে যেন পৌরসভার উপর কোনো বার্ডেন না হয়। যতটুকু সম্ভব, যেটা মাফি আপা বললেন, যদি ওনাদের সার্ভারের ক্যাপাসিটি থাকে, হ্যাঁ, তাহলে সেই যেটা ইকোনমিক হবে পৌরসভার জন্য, অপটিমাম যেই সলিউশনটা হবে, সাস্টেনেবল যে সলিউশনটা হবে, সেটাই কিন্তু আমরা বের করে আনার চেষ্টা করব। মানে আমরা এমন এক হচ্ছে কাজ করব না যে একটা ডিজাইন হয়ে গিয়েছে এটাই সবাইকে দিয়ে দিলাম, সেটা না। প্রত্যেকটা পৌরসভার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সার্ভার এবং আইএমআইএস ডিজাইন করা হবে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ধন্যবাদ আপু। আপা। ওকে, আর আমি কারোর কোনো প্রশ্ন আছে? আমি রুকনুজ্জামান বলছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিপিএসসি সিরাজগঞ্জ। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা এই সফটওয়্যার তাদেরকে যখন দেব, এখানে আমাদের প্রজেক্ট থেকে আমরা কোনো ফিনান্সিয়াল সাপোর্ট বা ম্যান পাওয়ার সাপোর্ট দেবো কিনা, বা কতদিন পর্যন্ত আমরা মেনটেনেন্স করব, এরকম কোনো সুযোগ আছে কিনা প্রজেক্টে, অথবা আচ্ছা, এই প্রশ্নের উত্তরও বোধহয় মিস দিলরুবা আপাকেই দিতে হবে আপা। হ্যাঁ, আসলে আমাদের প্রজেক্টের লোকজনই প্রশ্ন করছে, কারণ আমরা এখনো আইএমআইএস এর বিষয়ে খুব ডিটেইল ওনাদেরকে এখনো শেয়ার করি নাই, যেহেতু আমাদের কনসাল্টিং ফার্ম এখনো আসেনি। আসার সাথে সাথে আমরা আমাদের প্রজেক্টের একটা ডিসেমিনেশন ঠিক করবো। তখন ওনাদের কাছে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই কনসাল্টিং ফার্মের কিন্তু 1.5 বছরের কন্ট্রাক্টের মধ্যে 6 বছর হচ্ছে আইএমআইএস ডেভেলপমেন্ট, ডেটা কালেকশন ইত্যাদি, এবং 1 বছর পুরোটাই কিন্তু এই ফার্ম অপারেশন মেইনটেনেন্স করবে এবং সাথে সাথে হ্যান্ডস অন ট্রেনিং দিবে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য পৌরসভার সাথে। আর শুধু এই ফার্মেই নয়, আমাদের প্রকল্প থেকেও কিন্তু আইএমআইএস এর উপরে বেশ কিছু প্রশিক্ষণ আছে। আমার জানা মতে জিডব্লিউএসসি এবং আইটিএর এরও কিন্তু প্রশিক্ষণ দেওয়ার বেশ কিছু ব্যবস্থা আছে। তো আমার মনে হয় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন টায়ারের প্রশিক্ষণ ইনশাল্লাহ আমরা দিতে পারি। ধন্যবাদ। ওকে, আর আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা কি চ্যাট বক্সে কোনো প্রশ্ন পেয়েছিলাম না? আমি আমি একটু বলতে চাচ্ছিলাম জি, বলুন। যে আমাদের পটুয়াখালী পৌরসভার এক্সিস্টিং যে ইনফরমেশন সিস্টেমটা আছে, তাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকে ওগুলো ওয়েবসাইটে মোটামুটি দিয়ে রাখা থাকে আর কি। এখন যদি আমরা একটা আইএমএস, একটা নতুন অ্যাপস ইনস্টল করতে চাই, ওই যে দুইটা সিস্টেম হইলো আর কি। একটা হচ্ছে পৌরসভার যেমন ওই যে একটা খালি করতে কত টাকা লাগে, এই যে তথ্যগুলো নর্মালি ওয়েবসাইটে দেওয়া আর কি, মানে বর্জ্য ব্যবস্থাপনা রিলেটেড যেটুকুই আছে আর কি। আর এখন যদি আমরা একটা অ্যাপস ইনস্টল করি, সেটা তো ধরেন যে আরেকটা অ্যাপস হিসেবে আসবে। দুইটার মধ্যে কি কোনো সমন্বয় করা যাবে নাকি ওই পৌরসভার ইয়ের মধ্যে অ্যাপসটা ইনস্টল করা হবে? মানে এই দুইটার সমন্বয়টা আসলে কিভাবে হইতে পারে, এটা বিষয়ে একটু আইডিয়া চাচ্ছি। আপনাদের এখন যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা কি কোনো অ্যাপস এর থ্রুতে, না আপনারা এটাকে জেনারে এখন মানে এটা ওয়েবসাইটে তথ্য আকারে দেওয়া আছে। তথ্য আকারে এটাকে আপডেট করেন আপনারা রেগুলার বেসিসে? এটা পৌরসভা থেকে যদি রেট চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপডেট করে আর কি। আমি পৌরসভার সাথে আলাপ করছিলাম, তো ওনাদের হচ্ছে ওয়েবসাইটে তথ্যগুলো দেওয়া আর কি। কিছু বেশ কিছু তথ্য আছে যেগুলো ওয়েবসাইটে দেওয়া, কিন্তু ভিতরে আর কোনো তথ্য দেওয়ার ওরকম নাই আর কি। কিন্তু অ্যাপস হলে তো জিনিসটা তো আলাদা একটা অ্যাপ্লিকেশন থাকে, সেটার ক্ষেত্রে তো এটা তো নর্মালি ওয়েবসাইটে যদি কোনো তথ্য থাকে সেটা তো আর সরাসরি অ্যাপসে আসবে না। সেই ক্ষেত্রে সমন্বয়টা কিভাবে করবে, বা ওই তথ্যগুলো আমরা এখানে ইন্টিগ্রেট করবে কিনা, এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। নাকি টোটাল জিনিসটা আবার ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা সম্ভব, যেহেতু আচ্ছা, এখন ওয়েবসাইটে এটা হ্যাবিচুয়েটেড তারা। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি। এটা নিয়ে বর্তমানে আমরা কাজ করছি। আপনারা আইএমআইএস এর যে ড্যাশবোর্ডটা দেখলেন, এই ড্যাশবোর্ডটা কিন্তু বর্তমানে
পাবলিকলি অ্যাভেলেবেল না। এটা শুধুমাত্র যখন কেউ এই ড্যাশবোর্ডে আপনারা সাইন ইন বা লগ ইন করবেন, অর্থাৎ পৌরসভা বা ডিপিএইচই কে যদি ইউজার অ্যাক্সেসিবিলিটি দেওয়া হয়, তখনই শুধুমাত্র আপনি ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। এখন বাকি হচ্ছে যে তাহলে পাবলিক কিভাবে এই ড্যাশবোর্ড দেখবে, এটা নিয়ে আমরা বর্তমানে কাজ করছি লক্ষ্মীপুর পৌরসভার সাথে, এবং এই জাতীয় সমন্বয়ের যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলো নিয়েও আমরা দেখবো যে এটা কিভাবে আলাদাভাবে যাবে। এবং আপনি যদি দেখে থাকেন যে আইএমআইএস এ আপনার যে তথ্যটা পাবে সেটা হচ্ছে যে আপনার কতটুকু সার্ভিস দেওয়া হয়েছে, কোন ওয়ার্ডে কতটুকু সার্ভিস দিয়েছে, এবং সিওই সিন্ডিকেট। আমরা যে ন্যাশনাল ড্যাশবোর্ডের কথা বললাম সেখানে কিন্তু আইএমআইএস থেকে আমরা যে মেইন ডেটাটা নিব সেটা হচ্ছে যে সিওই সিন্ডিকেটরের সাথে আপনার কিন্তু এই সার্ভিস ইনফরমেশন গুলো একেবারেই রিলেটেড না। সিওই সিন্ডিকেটরের ইনফরমেশন হচ্ছে যে ইকুইটিতে কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে, লো ইনকাম কমিউনিটি কত পার্সেন্ট পাচ্ছে, তারপর আপনার স্যানিটেশন ওয়ার্কাররা কি ধরনের সেফটি গিয়ার ইউজ করছে বা কি ধরনের নিরাপত্তা পাচ্ছে, এই জাতীয় ওভারঅল একটা ইনফরমেশন ন্যাশনাল ড্যাশবোর্ডে যেটা পাবলিক ভিউইং এর জন্য থাকবে। প্লাস হচ্ছে আপনার এই আইএমআইএস এর যে ড্যাশবোর্ডটা পাবলিক যেটা দেখবে সেটা শুধু তথ্য, এটার মধ্যে কিন্তু ওই যে কত টাকা সার্ভিস দেওয়া লাগবে এই ইনফরমেশনটা আমরা চাচ্ছি না ওভারল্যাপ করুক। আমাদেরটা থাকবে ড্যাশবোর্ড দেখার জন্য, তথ্য দেখার জন্য, আর পৌরসভার যেটা নিজস্ব তথ্য আছে যেখানে আপনার ফিস এগুলো দেওয়া সেটা পৌরসভা নিজে মেনটেন করবে। এটা হচ্ছে আপাতত আমাদের আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পারছি। মানে ওই ডাটাটা পরে হচ্ছে লাগলে হচ্ছে অ্যাপসে ম্যানুয়ালি তারা এন্ট্রি করে নিতে হবে। যেটা চেষ্টা করব যে কোনো ধরনের ওভারল্যাপিং ডেটা যেটাতে কনফিউশন তৈরি হয় সেটা আমরা আইএমআইএস এর পাবলিক ড্যাশবোর্ডে আনবো। এটাই হচ্ছে আমাদের মেইন যুক্তি এখানে। জি, থ্যাংক ইউ। জি, আমি একটা হাত দেখতে পাচ্ছি, মিস্টার হাবিবুর রহমান। হ্যাঁ হ্যাঁ, মাকফি আপা, আমার একটু ওই যে জানার ছিল, সেটা হলো যে যেহেতু 10 টাউন প্রজেক্টে আমরা যে আইএমআইএস ইমপ্লিমেন্টেশন কথা বলছি, সেটা কিন্তু ওই শুধু আপনার ফিকাল স্লাজ ম্যানেজমেন্টের জন্য না আসলে। এখন এখানে যেহেতু ইন্টিগ্রেটেড যে ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়ে চিন্তা করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে সলিড ওয়েস্টটাও বড় ধরনের একটা এই আইএমআইএস এর পার্ট থাকবে আর কি। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে যতটুকু এক্সপিরিয়েন্স এই সোফার হয়েছে আপনাদের বিভিন্ন জায়গায়, তো সেখানে আমি জানি এখনো সো মেনি চ্যালেঞ্জ হয়তো আছে, তো যদি এই সলিড ওয়েস্টও সেখানে ইনক্লুড হয় এবং এই সলিড ওয়েস্টের যে ট্রিটমেন্ট প্ল্যানটা বিশেষ করে যে কম্পোস্ট করে টোরে করবে বা এই সেই নানান কিছু, তো এই সব কিছু করতে গেলে কি বড় ধরনের চ্যালেঞ্জ হবে বলে বা কি ধরনের হতে পারে বা আপনি কেমন মনে করছেন, সেটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে অপরচুনিটিসও আছে, যেটা আপনি বললেন যে এখানে আসলে এই আমাদের 10 টাউনটার জন্য যেটা করা হচ্ছে সেটা হলো এরকম যে শুধুমাত্র যে এটা এই প্রজেক্টের জাস্ট একটা করে দেওয়ার জন্য আইএমআইএস গিয়ে করে দিতে হবে, নট ম্যান্ডেটরি সেটা। রেদার হলো যে ওই পৌরসভার এই সার্ভিস ডেলিভারি টা নিশ্চিত করার জন্য এক্সিস্টিং তাদের কি আছে না আছে, আরও কি করতে হবে বা কিভাবে করা যেতে পারে, কোনটা করলে তাদের সুবিধা হবে। সো তাদের সাথে কনসাল্ট করে একটা ডিজিটাল একটা মানে সিস্টেম তাদের জন্য ইন্ট্রোডিউস করা। এখন সেটা আইএমআইএস তো অবশ্যই থাকবে, যেহেতু অলরেডি আপনারা অনেকগুলো কাজ করেছেন, বাট যদি ফিল ফ্রি অন্য কোথাও যদি দেখা যায় ওরকম কোনো কিছুকে তাদের লোকাল কনটেক্সটকে অ্যাড্রেস করতে গিয়ে একটু মডিফাইড ভার্সন বা একটু টেইলর মেড ভার্সন অথবা কাস্টমাইজ ভার্সন অথবা ইন ডিফারেন্ট ভার্সন করতে হচ্ছে, মনে হয় না কোনো আপত্তি থাকবে আমাদের আর কি। ধন্যবাদ মাকফি আপা। আমি আপনার দুইটা বড় প্রশ্ন, একটা হচ্ছে যে সলিড ওয়েস্ট মডিউল ইন্টিগ্রেট করতে গেলে কি কোনো চ্যালেঞ্জ হবে কিনা, দুই হচ্ছে যে যদি কোনো ধরনের চেঞ্জেস আসে, কিছু ডেটা মানে সিস্টেম অ্যাডজাস্ট করতে হয়, সেক্ষেত্রে চ্যালেঞ্জ হবে। তো প্রথমেই বলি, হ্যাঁ ডেফিনেটলি আমরা যেহেতু গেটস ফাউন্ডেশনের সহায়তায় লক্ষ্মীপুরে আইএমআইএস মডিউলটা দিচ্ছি, সেখানে আমরা শুধুমাত্র স্যানিটেশন ফোকাসই কাজ করছি। কিন্তু যেটা আপনারা প্রেজেন্টেশনে দেখেছেন যে আইএমআইএস একটা মডিউলার প্ল্যাটফর্ম। মডিউলার কথাটার মানে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মডিউল আসবে
এবং জাস্ট প্লাগ ইন হয়ে যেতে থাকবে। মেইন বেস যে সেখানে কিন্তু এটা কোনো ধরনের সমস্যা তৈরি করবে না, এবং সলিড ওয়েস্টের জন্য অলরেডি একটা বেসিক মডিউল তৈরি করা আছে। তো সেটা নিয়ে আমরা অলরেডি কাজ, যেটা আমি বললাম যে যখন আপনাদের পৌরসভা, সরি, 10 টাউনের যিনি যারা ভেন্ডর হবেন তারা এটা কিন্তু ওপেন সোর্স থেকে নিয়ে তাদের নিজস্ব ভাবে যে ডিজাইনটা করার দরকার সলিড ওয়েস্টের জন্য মডিউল, সেটা করতে পারবেন। 2 নাম্বার, এটার মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, IMIS এ যেটা বেস ভার্সন সেটা তো ডেফিনেটলি থাকবে, কিন্তু প্রতিটা পৌরসভাতে গিয়ে কিন্তু কনটেক্সচুয়ালাইজ করার জন্য এক ধরনের নিড অ্যাসেসমেন্ট করা লাগবে। এটা প্রতিটা পৌরসভার ক্ষেত্রেই প্রযোজ্য, এবং সেই ক্ষেত্রে এটাই IMIS এর বিউটি, যে এটা কোডটা সেম কিন্তু এটা কিন্তু প্রতিটা শহরের জন্য আলাদা। এখন দেখা যাবে যে কোন শহর যদি বলে যে না আমাকে সলিড ওয়েস্ট পার্টে বেশি প্রায়োরিটি দাও, সেটা করা সম্ভব। এটাই আপনার সেকেন্ড প্রশ্নেরও উত্তর দিয়ে দেয় যে এখানে যদি কোনো ধরনের টুইকিং হয়, ইভেন আপনারা যদি FSM মডিউলেও কোনো চেঞ্জ আনতে চায় কোনো শহর, যে না আমি তো এইভাবে 2-1টা পয়েন্ট প্রেফার করছি, কারণ এখানে যে সার্ভেটা হবে, ইনিশিয়াল যে সার্ভেটা হবে, সেই সার্ভেটার ক্ষেত্রে আপনি এখানে ডেটা এন্ট্রি নতুন ধরনের কোশ্চেনিয়ার রাখতে পারবেন, এবং সেটাই আপনার মডিউলটাকে ডিফাইন করবে যে হ্যাঁ আমার মডিউলটা দেখতে এরকম হবে। অর্থাৎ আমি বেস IMIS নিলাম, এটার মধ্যে 4টা মডিউল আমি সেম রাখলাম, 2টা মডিউল কিছুটা চেঞ্জ করলাম, 2টা নতুন মডিউল আনলাম। আমার শহর এক্স ধরেন একটা পটুয়াখালী শহরে এটা গেল, পটুয়াখালীর জন্য তখন IMIS হয়ে গেল এরকম। এখন কথা হচ্ছে তাহলে আমার তো একটা কমন প্ল্যাটফর্মও লাগবে ডেটা দেখার জন্য, যে কারণে FSM বা আমাদের যে সলিড ওয়েস্টের ইনফরমেশন, কিছু বেসিক ইনফরমেশন যেটা প্রতিটা শহরকেই কালেক্ট করতে হবে, যেটা সিউইস এর ডেটা রিফ্লেক্ট করে, সেই ডেটাগুলোকে আমরা ড্রপ করতে পারবো না। এই ডেটাগুলো শহরকে কালেক্ট করতেই হবে, এটা এবং সেটা IMIS এ দিতেই হবে। তো বেসটা সেম থাকবে, এরপরে যখন এটা ব্রাঞ্চ আউট করবে সেই শাখা প্রশাখাগুলো কিছুটা ডিফারেন্ট হতে পারে, এটা শহরের সুবিধার্থে, প্রজেক্টের সুবিধার্থে করা যেতেই পারে। এবং আমি শেষ করার আগে বলি, হাবিব ভাই নিজের পরিচয় দেননি, উনি কিন্তু আপনারা হয়তো বেশিরভাগই ওনাকে চিনেন, উনি বর্তমানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে আছেন এবং আমাদের DPHE 10 টাউন প্রজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং গাইডেন্স দিয়ে যাচ্ছেন। জি হাবিব ভাই, আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। থ্যাংক ইউ আপা। হাবিব ভাই আপনি মিউট। আচ্ছা, আমার মনে হয় চ্যাট বক্সে এইটা প্রশ্ন, সাজেশন এবং 2টা প্রশ্ন আসছে। আচ্ছা, আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি একটা, ওখানে আছে যে there is a risk that individual trained on IMIS may leave their positions, undermining continuity. What measures can be taken to establish sustainable and institutionalized human resource base for IMIS at the municipal level? আরেকটা হচ্ছে, are there standardized protocol and formats for data collection, entry updating and validation? ওকে, প্রথম প্রশ্নটার উত্তর অ্যাকচুয়ালি আমি কিন্তু পৌরসভার কাছ থেকে আশা করছি। এই প্রশ্নটা আমি পৌরসভা বা ইভেন 10 টাউনকেও জিজ্ঞেস করতে পারি যে আমাদের যে IMIS-টা এখানে আমরা দিচ্ছি, এটাকে সাস্টেইন করার জন্য কি ধরনের মেজার নেওয়া যেতে পারে। দিলরু বাবা অলরেডি তার ইসে বলেছেন যে কি করা যেতে পারে, সেটা নিয়ে তারা কাজ করছেন এবং পরবর্তীতে সেটার প্ল্যানিং এ তারা করবেন। তো আমি হয়তো সিরাজগঞ্জেই জিজ্ঞেস করতে পারি যে আপনাদের এখানে যদি IMIS আসে এবং প্রজেক্ট শেষ হয়ে যায়, তারপরে আপনারা এটাকে মেইনটেইন করার জন্য কি করবেন? কেউ কি আছেন? জি, পৌরসভা একটু আমি সিরাজগঞ্জের আগে আমি একটু ইনফর্ম করতে চাই, আমাদের এখানে DPHE MIS ইউনিটের প্রোগ্রামারও আছে। সিরাজগঞ্জের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পরে আপনি ওনার কাছেও কিছু কোশ্চেন রাখতে পারেন এই বিষয়ে। থ্যাংক ইউ। যে আমার মনে হয় পৌরসভার এক্সিস্টিং ম্যান পাওয়ারকে যদি ট্রেন আপ করা যায় তাহলে পরবর্তীতে তারা এটা কন্টিনিউ করতে পারবে, যেহেতু তারা আরো অন্যান্য সফটওয়্যার পরিচালনা করছে এখন অলরেডি। আচ্ছা, তাহলে পৌরসভার যে এক্সিস্টিং স্টাফ আছেন, আমরা অলরেডি মিস্টার জুলফিকারের কাছ থেকে শুনেছি যে লক্ষ্মীপুরে কিন্তু এরকম ধরনের কোনো IT এক্সপার্ট নেই। কিন্তু আমি এখানে একটু কথা বলতে চাই যে IMIS-টা যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করব, অর্থাৎ যখন GIS বেস সার্ভে হবে, মডিউল তৈরি হবে, তখন একজন এক্সপার্টের দরকার পড়বে এবং সেই এক্সপার্টটা 10 টাউন প্রজেক্ট থেকে বা নির্দিষ্ট প্রকল্প থেকে
দেওয়া হবে, কিন্তু আইএমআইএস টাকে মেনটেন করার জন্য খুব হাই লেভেলের আইটি এক্সপার্ট দরকার না, কিছুটা প্রশিক্ষণ প্রাপ্ত হলে, কারণ এটা কিন্তু জাস্ট 4টা বেসিক স্টেপে পৌরসভাকে ইউটিলাইজ করতে হবে। একটা হচ্ছে যে হেল্প ডেস্কে যখন ফোন আসবে যে হ্যাঁ আমার একটা সেপটিক ট্যাঙ্ক বা কন্টেইনমেন্ট খালি করতে হবে আসেন, তখন কিছু বেসিক ডেটা নেওয়া। এরপরে যখন হাউসে সেই বাসাটাতে যাবে, সেই বাসাটাতে গিয়ে সেই কন্টেইনমেন্টের সাইজটা ধারণা করে সেটার ইনফরমেশনটা নেওয়া। তারপরে যখন আবার আপনার ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে, সেখানে কতটুকু ভলিউম গেল সেই ইনফরমেশনটা নেওয়া, প্লাস ট্রিটমেন্ট প্ল্যান থেকে এই তথ্যটা আবার পৌরসভায় ফেরত দেওয়া যে হ্যাঁ আমি এত ভলিউম পেয়েছি, এই তথ্য। এই কাজটা করার জন্য কিন্তু খুব হাই লেভেল এক্সপার্টের দরকার নেই। আমরা বর্তমানে জানি যে সবাই পৌরসভায় যারাই কম্পিউটার ইউজ করে তারা বেসিক এক্সেল ইউজ করতে পারে, এই এতটুকু নলেজ থাকলে করা সম্ভব। আর আইএমআইএস ইমপ্লিমেন্টেশন, ডেটা ড্যাশবোর্ড এগুলা মেনটেন করার জন্য যে ক্যাপাসিটি, সেটা হয়তো আমাদের কয়েকজনকে জানাতে হবে, তারা পরবর্তীতে দিবে। এবং এবার আসি যে এসওপি, প্রথমেই বলি যে আমরা হয়তো লক্ষ্মীপুরে 2-1টা এসওপি করে দিব, যেটার এক্সাম্পল পরবর্তীতে অন্য শহরগুলো ইউটিলাইজ করতে পারবে। আর ডেটা কালেকশনে ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে যে আইএমআইএস এই বেস ডেটা গুলো কালেক্ট করতে হবে। ফর এক্সাম্পল যে 40টা প্রশ্ন, এই 40টা প্রশ্ন নিতেই হবে, এর বাইরে এই প্রশ্নগুলো করা যায় কিনা। এখন ডেফিনেটলি ভ্যালিডেশনের একটা প্রশ্ন থাকে, এই ভ্যালিডেশনের পার্টটাতে আমাদের ডিপিএইচ এর সহায়তা লাগবে, কারণ এই প্রশ্নগুলো তারাই সবচেয়ে বেশি ইউজ করবে। তো এটা ছাড়াও আইএমআইএস নিয়ে ডিপিএইচ এর যে কি চিন্তা ভাবনা আছে, আমাদের মাঝে ডিপিএইচ এর প্রোগ্রামার উপস্থিত আছেন, আমি তাকে অনুরোধ করব আমাদের সাথে একটু কথা বলার জন্য। মিস ইসমত নূরে জাহান আমাদের মাঝে উপস্থিত আছেন। আপা আপনি যদি একটু আমাদের সাথে কথা বলেন যে আইএমআইএস নিয়ে ডিপিএইচ এর পরবর্তী ভাবনা কি, যেহেতু বেশ কয়েকটা প্রজেক্টে আইএমআইএস ডিপিএইচ ইমপ্লিমেন্ট করছে। জি, আসসালামু আলাইকুম। আমি ইসমত নূরে জাহান, প্রোগ্রামার ডিপিএইচই। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে যেহেতু অনেক প্রজেক্ট থেকে কাজটা করা হচ্ছে, কিন্তু কাজগুলো যেহেতু পৌরসভায় করা হয়, তো যেটা এখন পর্যন্ত ডিপিএইচির মানে নিজস্ব কোনো আহ, ওরকম হচ্ছে জানায় যে পুরো আইএমআইএসটা ডিপিএইচই থেকে কন্ট্রোল করা হবে, যেটা আমরা সবসময় করি যে পৌরসভার সাথে কাজ করলে পৌরসভার কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আর এটা যেহেতু পৌরসভাই করবে, তো মানে আমাদের কাছে মনে হচ্ছে যে পৌরসভা নিজেরা যদি এটা হ্যান্ডেল করতে পারে, তারা নিজেরা যতটা এটার সাথে কাজ করবে তারা তত বেশি আপডেটেড থাকতে পারবে। আর হচ্ছে তারা এই কাজটা হচ্ছে নিজেরা করলে নিজেরা জানবে, বুঝবে, এবং ওইখানে কি ডাটা আপডেট হচ্ছে তারা নিজেরাই আপডেট করবে। এখন ডিপিএইচই থেকে যদি এই কাজটা করতে যায় তাহলে হয়তো কিছুটা ক্লামজি হয়ে যাবে, যে ওদের সাথে সবসময় হয়তো ইন্টারাকশন হচ্ছে না বা এরকম কিছু। কিন্তু নিজেরা করলে এই জিনিসটা তারা তাদের সুবিধা মতো তারা কি চাচ্ছে না চাচ্ছে, কিভাবে কাজ করছে বা মানুষ কিভাবে চাচ্ছে, এই জিনিসটা আরো বেশি ইমপ্লিমেন্ট করতে পারবে। বা আরো কি ডাটা তারা রাখলে তারা সুবিধা হয়, বা নিজস্ব পৌরসভা অনুযায়ী যদি তারা ডাটা কিছু আপডেট করতে চায় বা কিছু ডাটা মনে করে যে এই ডাটা আমি আসলে দরকার নাই, অন্য ডাটা দরকার, একটু অন্যভাবে দরকার, সেটাও করতে পারবে। এখানে যেটা আরেকটা হচ্ছে যে সার্ভারের যে ব্যাপারটা আসে, সার্ভারে হচ্ছে বিসিসি তে আপনি সার্ভার হোস্টিং করে করতে চাইলে একটা পেমেন্ট করতে হয়, অ্যানুয়াল ফি থাকে সার্ভারের সাইজ অনুযায়ী। ওটা যদি পৌরসভা হচ্ছে তাদের রাজস্ব বাজেট থেকে করতে পারে তাহলে খুবই ভালো, কারণ জিনিসটা সিকিউরড থাকে। এইটা হচ্ছে মানে আহ, আমার মতামত আর কি, সিকিউর থাকে। আর এখন কোন কেউ যদি এটা না পারে তাহলে হয়তো অন্যভাবে ওটা চিন্তা করা যেতে পারে, বা পৌরসভাগুলো আসলে লিখতে পারে তাদের মিনিস্ট্রিকে যে হচ্ছে তাদের এই সাপোর্টের জন্য, এই ইনফরমেশনের জন্য টাকা দরকার। তো বাজেট চাইলে আমার কাছে মনে হয় যে বাজেট পাওয়াটা খুব বেশি অসুবিধা হবে না। এই আমার এটুকুই বলার ছিল। আর যদি কারো কোশ্চেন থাকে, আরেকটা জিনিস একটু বলতে চাই যে আমাদের হচ্ছে পটুয়াখালী থেকে একজন বলছিলেন যে ওয়েবসাইট আর অ্যাপ দুইটা আসলে ভিন্ন জিনিস। ওয়েবসাইট তো আসলে সবার জন্যই ওপেন থাকে, আর অ্যাপ হচ্ছে যারা এটা নিয়ে কাজ করবে তারা এটার সাথে জড়িত থাকবে আর কি। তো এখানে অ্যাপের সাথে নির্দিষ্ট কিছু মানুষ জড়িত থাকবে যারা এটা নিয়ে কাজ করবে, আর অ্যাপ হচ্ছে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকেই সবসময় দেখতে পারবে। এটা and কতটুকু ওপেন করবেন আর কতটুকু আপনি ওপেন করবেন না সেটা মানে পৌরসভা ঠিক করবে আর কি, ওই হিসেবে আলাদা। এই আর কারো যদি সার্ভার নিজস্ব সার্ভার না থাকে তাহলে ওপেন সোর্সে করে ওইভাবে হোস্টিং করতে হবে। এই, থ্যাংক ইউ।
একদম আপনি মিউটেড। ওকে, সরি, মিউট ছিলাম। যেটা হচ্ছে যে আপাকে আমি ধন্যবাদ দিলাম যে আপা বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করেছেন, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের পৌরসভার বেশ কিছু সমস্যার কথা কিন্তু উনি সমাধান সহ বলেছেন। যেমন আপনাদের সার্ভার হোস্টিং, এটা যিনি বলেছেন যে ফিজিক্যাল সার্ভার, অর্থাৎ পৌরসভার ফিজিক্যাল সার্ভারে যদি তারা চান তারা রাখতে পারেন, কিন্তু যদি আপনাদের ফিজিক্যাল সার্ভার না থাকে আপনারা ক্লাউড সার্ভারে, যেটা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হোস্টিং করেন, সেখানে রাখতে পারবে। এবং সার্ভারের সাইজ অনুযায়ী এটার দামটা হয়, কিন্তু এটার দামটা খুব যে হাই, পৌরসভা অ্যাফোর্ড করতে পারবে না সেটা না। তারপরেও যদি পৌরসভার এই বাজেট সংক্রান্ত কোনো সমস্যা থাকে, আবার যেটা বলছেন যে আমরা কিন্তু চাইলে এই পৌরসভা এটাকে আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন তাদের কাছে লিখতে পারেন যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে এবং আমরা এটা চাচ্ছি যে মন্ত্রণালয় এটার খরচ বহন করুক, হয়তো সেই সমাধানটাও করা সম্ভব হবে। এবং পৌরসভা নিজেকেই এটা হ্যান্ডেল করতে হবে। এবং আপনার সাথে আমি নিজেও এই জিনিসটা অ্যাড করতে চাই যে আইএমআইএস প্ল্যাটফর্মটা আপনারা হয়তো 10 টাউনের মাধ্যমে পাচ্ছেন, কিন্তু আমরা যেটা বারে বারে বলছি যে আইএমআইএস কিন্তু স্কেলেবল। যে কথাটার মানে হচ্ছে যে আপনি আইএমআইএস চাইলেই যে কোনো ধরনের মডিউল এখানে অ্যাড করতে পারবেন। আপনার ট্রেড সার্টিফিকেশনের মডিউল, বার্থ রেজিস্ট্রেশনের মডিউল, আপনার বিল্ডিং পারমিটের মডিউল, এগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। ইভেন আপনারা যদি অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে, ধরেন আপনারা এডুকেশন সংক্রান্ত কোনো প্রজেক্ট পেলেন, অথবা অন্য ধরনের টোটাল ওয়াশের কোনো প্রজেক্ট পেলেন ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড, সেখানে সেই ধরনের মডিউল গুলাও কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আইএমআইএসটা হয়ে যাবে যে পৌরসভার নিজস্ব একটা কন্ট্রিবিউশন যেটা তারা প্রজেক্টকে দিচ্ছে। তো এইভাবে যদি আপনারা আইএমআইএসটাকে নিজস্ব সম্পত্তি মনে করেন এবং এটার খেয়াল রাখেন এবং এটাকে মেনটেন করার জন্য যতটুকু কস্টিং দরকার বা যতটুকু এক্সপার্ট সাপোর্ট দরকার সেটা নেন, সেটা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে। তো এই ক্ষেত্রে পৌরসভা যদি মনে করে যে হ্যাঁ তাদের এইচআর ক্যাপাসিটি দরকার, আইটিএন বুয়েট এবং আমরা এখানে চেষ্টা করছি আমাদের প্রজেক্টের আন্ডারে দিতে, কিন্তু আমাদের পক্ষে তো সব ধরনের ক্যাপাসিটি বিল্ডিং দেওয়া সম্ভব হবে না, আমরা যতটুকু সম্ভব দিব। তো পৌরসভাকে আমি অনুরোধ করব যে আপনাদের যদি স্পেসিফিক কোনো রিকোয়েস্ট থাকে যে হ্যাঁ আমাদের এই ধরনের দক্ষতা বৃদ্ধি দরকার, আমাদের মাঝে পৌরসভার অনেকে উপস্থিত আছেন, তারা যদি একটু বলেন যে আপনাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কি কি ধরনের ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্ট একটু স্পেসিফিক করে বললে ভালো হয়, তাহলে কিন্তু আইটিএন আমরা মিলে সেভাবে বা ইভেন 10 টাউনও আপনাদেরকে সেভাবে একটু সাপোর্ট দিতে পারবে। আপনাদের পৌরসভা থেকে কেউ যদি একটু বলেন আমাদেরকে যারা উপস্থিত আছেন। কেউ কি আছেন? অ্যাকচুয়ালি আমি আর যদি না হয় তাহলে আমি 10 টাউনের অনেক ডিপিএইচি এক্সেনদেরকে দেখতে পাচ্ছি, আপনারাও যদি বলেন যে কি ধরনের দক্ষতা বৃদ্ধি স্পেসিফিক যে দিলে তাদের সুবিধা হবে, সেটা নিয়ে আমরা একটু কাজ করতে পারি পরবর্তীতে। কারো কি কোনো মতামত আছে এই ব্যাপারে যে স্পেসিফিক কি ধরনের দক্ষতা বৃদ্ধি আপনাদের দরকার? এখানে তো কুমিল্লা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও আমি দেখতে পাচ্ছি, জানি না উনি এখন কথা বলার অবস্থায় আছেন কিনা। আসসালামু আলাইকুম, আমি নাটোরের অ্যাকশন বলছিলাম, পাবলিক হেলথ নুরুল কবির। আমি এটা আসলে পৌরসভার স্টাফদের কি ধরনের ট্রেনিং দরকার সেটা একটু বরং বলতে চাই। আমরা তো হয়তো প্রজেক্ট কালীন সময় তাদেরকে হেল্প করব, তারপর ওনারা নিজেরাই এটা পরিচালনা করবে। যেটা হয় আমি দেখেছি আমাদের ফিল্ড লেভেলের স্টাফদের, ইনক্লুডিং আমাদের ডিপিএইচেরও যারা কম্পিউটার নিয়ে কাজ করে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই এক ধরনের এক্সেল শিটে কাজ করার একটা দুর্বলতা থাকে। ওয়ার্ডে তারা যতটা কমফোর্টেবল, এক্সেল শিটে কিন্তু অতটা কমফোর্টেবল না। তো সেক্ষেত্রে যারা ডাটা এন্ট্রি করবে, এই পুরো চেনটাতে কাজ করবে, তাদের কিছু আইটি রিলেটেড ট্রেনিং দরকার আর কি। হয়তো সেটা একদিন দুদিনের হইতে পারে, কিন্তু ওই ট্রেনিং গুলি না হলে এক ধরনের ঘাটতি থেকে যাবে। আমি অনেক চাকরিতে জয়েন করার পর শুরুতে দেখতাম জেলা লেভেলের অনেক অ্যাকশন অফিসে যারা এগুলি আইটি কাজ করতো, তারা যেই কাজটা এক্সেল শিটে করলে খুব সহজে সাম আপ করা যায়, সেগুলিও তারা ওয়ার্ডে বসিয়ে
ক্যালকুলেটর দিয়ে চেপে চেপে রেজাল্ট বের করতো। এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ইয়াং জেনারেশন ঢুকেছে, কিন্তু এই ধরনের সমস্যা আমার মনে হয় পৌরসভাতেও থাকবে বা সিটি কর্পোরেশনও থাকবে, যারা ডাটা এন্ট্রি লেভেলে কাজ করে। তো সেই জন্য তাদেরকে কিছু ট্রেনিং ব্যবস্থা করতেই হবে আর কি, এটুকুই বলার। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনাদের পৌরসভায় তো আমরা জানি যে আপনাদের ট্রান্সফার হয়। একজন, আমরা এটা প্রায় চ্যালেঞ্জ ফেস করি যে আমরা হয়তো একজনকে চ্যাম্পিয়ন বানালাম এবং পরবর্তীতে দেখা গেল যে উনি ট্রান্সফার হয়ে গেছেন। কিন্তু আমরা এটাও জানি যে পৌরসভার কোনো কাজ কিন্তু আটকে থাকে না একজন লোক চলে গেলে। তো আইএমআইএস এর ক্ষেত্রে আমরা কি ধরনের স্টেপ নিতে পারি যে একজন লোক বা ব্যক্তি যদি পরিবর্তন হয়েও যায় তারপরেও যেন এই নলেজটা পৌরসভার কাছে থেকে যায়? কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি? একটা হচ্ছে আপনার ডাটা এন্ট্রি লেভেলে যে অংশটুকু থাকবে সেটা তো করতেই হবে। তারপর তার যে কন্ট্রোলিং অফিসার থাকবে, তাদেরকেও যদি ইনভলভ করা যায়, যেটা হয় অনেক সময় যারা খুব ব্যস্ত, যেমন অ্যাকশন লেভেলে হয়তো আপনি তাকে ট্রেন আপ করে লাভ নেয় বা এটা ওনার কাজও না, কিন্তু ওনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, কনভার্জেন্সি অফিসার আছে, এরকম বেশ কয়েকজনকে দিতে হবে, একজনকে দিলে হবে না আসলে। এবং যদি এমন হয় যে 2-3 জনকে দেয়া যায়, আসলে তো এটা খুব খুব বড় ধরনের টেকনিক্যাল ট্রেনিং না। আমার যেটা মনে হয় একদিন ট্রেনিংই যথেষ্ট, হাতে কলমে একটু এক্সপার্টাইজ করে দেওয়া, 2-3 জন স্টাফকে করে দিলে তারা এটা পারবে। এর মধ্যে যদি 1-2 জন স্টাফ চলেও যায়, তখন অন্য যে থাকবে সে এটা আবার ট্রেন আপ করে নিতে পারবে যে হ্যাঁ এটা এইভাবে করতে হয়। একসাথে তো আর 3 জন চলে যাবে না, সেক্ষেত্রে আর সমস্যা হওয়ার কথা না। ওকে, জি, অনেক ধন্যবাদ। জি আপা, আমি আপনার হাত দেখতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ আপা। আসলে আমার একটা বিষয় মাথায় আসলো, ভাবলাম বলে রাখি, না হলে হয়তো পরে ভুলে যাব। আম, আমাদের প্রোগ্রামার যে কথাটা বললেন, যে পৌরসভা যদি মন্ত্রণালয় লিখে যে তারা রাজস্ব খাতে এই সার্ভারের জন্য খরচের জন্য, এই জিনিসটা একটা আমার মাথায় আসলো। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর পৌরসভা থেকে যে বললেন যে তারা আসলে খরচ দিতেও রাজি আছে। তো আমার একটাও সাজেশন থাকবে যে আইটিএম বা জিডব্লিউএসসি এরকম কোনো একটা ওয়ার্কশপ বা কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেখানে মিনিস্ট্রির মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করে একটা মানে আসলে আমি তো জানি না যে মন্ত্রণালয়ের মতামতটা কি। হ্যাঁ, তো আমাদের আইএমআইএস এর কনসালটেশন আসার আগেই যদি আমরা এরকম একটা কনসালটেশন করতে পারি মিনিস্ট্রির সহ, প্রতিনিধিত্ব সহ এবং পৌরসভা সহ, যে আসলে এরকম আইএমআই সার্ভারের যে খরচটা বা অপারেশন মেইনটেন্যান্সের খরচটা, এটা আসলে রাজস্ব খাত থেকে হোক বা কিভাবে পৌরসভা নিজেরা অ্যারেঞ্জ করতে পারে এই বিষয়ে একটা যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য আমার রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ। ওকে আপা, এটা খুবই ভালো একটা অনুরোধ। আমরা ডেফিনেটলি আইটিএন এর সাথে বসে এটা নিয়ে কথা বলতেই পারি। তো আমার কাছে মনে হয় যে আমরা বেশ অনেকটুকু প্রাণবন্ত আলোচনা করেছি এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তো আমাদের মাঝখানে আইটিএন বুয়েটের সেন্টার ম্যানেজার আছেন মিস্টার আলাউদ্দিন। আমি ওনাকে অনুরোধ করবো একটু কনক্লুডিং রিমার্কস দিয়ে আমাদের এই প্রোগ্রামটা আজকের জন্য শেষ করতে। অসংখ্য ধন্যবাদ মাকফি এবং আজকে যারা উপস্থিত আছেন। আমি দেখছি সময়ের পার হয়ে গেছে, কিন্তু ধৈর্য ধরে অনেকেই ওয়েট করছেন এই প্রোগ্রামের। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুন্দরভাবে আপনাদের বক্তব্য তুলে ধরা, আপনাদের এই সেশনে অংশগ্রহণ করা এবং একই সাথে এই সেশনকে আমি বলবো যে কিছুটা প্রাণবন্ত করা। আমরা এই সেশন থেকে মোটামুটি ভাবে যেটা জানতে পারলাম যে ইন্টিগ্রেটেড মিউনিসিপাল ইনফরমেশন সিস্টেম আমরা যেটা বলি, এখানে সিটি কর্পোরেশন আছে, এটা সিটি এবং মিউনিসিপ্যালিটি গুলির জন্য একটা সিস্টেম, যে সিস্টেমে এখন পর্যন্ত বাংলাদেশে যে সব জায়গাগুলিতে ট্রাই আউট করা হয়েছে মূলত ফেকাল স্লাজ ম্যানেজমেন্টের জন্যই ট্রাই আউট করা হয়েছে। কিন্তু পাশাপাশি এটার যে ক্যাপাবিলিটি সেটা অনেক বহুদূর। আপনারা যে ভিডিওটা দেখলাম এটা সম্ভবত মহালক্ষ্মী মিউনিসিপ্যালিটির জন্য করা, সেখানে
তারা ট্যাক্স কালেকশন থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এবং অন্য সবগুলি এই আইএমএস এর মাধ্যমে সম্পন্ন করছে। মাকফি যেটা বললেন, অবশ্যই যে এই সবগুলি মডিউল আইদার তৈরি করা আছে বা কোথাও না কোথাও ট্রাই আউট করা হয়েছে, ফলে পৌরসভাগুলি যেই মডিউলগুলি নিয়ে কাজ করতে চায় সেগুলিকে মিলেই আইএমএস তৈরি করা সম্ভব। 10 টাউন একটা প্রায়োরিটি প্রজেক্ট, যেহেতু তারা সবগুলি টাউনে তাদের প্রজেক্টের এই আইএমএস ইমপ্লিমেন্টেশনের কথা ভাবছেন। অন্য টাউনগুলি আসছে, কিন্তু 10 টাউন একটু এগিয়ে আছে। এবং কুষ্টিয়ার আমরা এক্সপিরিয়েন্স যেটা পেলাম, সেটা শুরুর দিকে ওনারা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে আইএমএস টাকে ইমপ্লিমেন্ট করেছেন, এখন চালু রেখেছেন। একটা চ্যালেঞ্জ চলে আসলো এটা থেকে, সেটা হলো যে পৌরসভার যে এইচআর ক্যাপাসিটি, বোথ ইন টার্মস অফ আইটি এক্সপার্ট বলি বা ডিজিটাল সিস্টেম চালানোর যে ক্যাপাবিলিটি, আরেকটা হলো যে যাদেরকে প্রশিক্ষিত করা হয় তাদের কে ধরে রাখা, তারা অনেক সময় চলে যায় বা অন্য কাজে অ্যাসাইন্ড হয়, তখন ওই আইএমএস সিস্টেমটা এফেক্ট করে। তাহলে ওভারঅল এই বিষয়গুলি নিয়ে আমাদের ভাবতে হবে, এবং সেটা হলো অপারেশনাল সাইডের চ্যালেঞ্জ। সাস্টেনেবিলিটি সাইডের কিছু চ্যালেঞ্জ আসছে, প্লাস মেনটেনেন্স সাইডের চ্যালেঞ্জ, যেটা অনেকেই বলেছেন, সেটা হলো যে এই তথ্য ডাটা এগুলি তো সব নিশ্চয়ই কেউ না কেউ অপারেট করবে, কিন্তু এগুলি আসলে থাকবে কোথায়? কোনো একটা সার্ভারে অথবা ক্লাউড সার্ভারে। সার্ভারটা হোস্টেড হতে পারে মিউনিসিপ্যালিটির মধ্যেই, অথবা ডিপিএইচির মধ্যে, অথবা আমরা যেটা বললাম যে ন্যাশনাল ডাটা সেন্টার, সেখানে হতে পারে। ইভেন কারো ক্যাপাবিলিটি থাকলে আসলে গুগল সার্ভার বা অন্য যে কোনো সার্ভার থেকেও সার্ভার স্পেস নিয়ে কাজটা করা যেতে পারে। তাহলে এটা একটু পৌরসভা স্পেসিফিক হবে। পৌরসভাগুলিতে এই অ্যানালিসিসটা শুরুতেই করে নিয়ে যদি আমরা কাজটা করতে পারি, এটা সাস্টেনেবল হবে, যে কোন পৌরসভার ক্যাপাবিলিটি কেমন আছে। এবং আমরা জেনেছিও যে কোনো পৌরসভা তো ওয়েবসাইটে কিছু স্ট্যাটিক ডাটা মেনটেন করেন, সেগুলির কি হবে? এগুলিও পৌরসভার সাথে মেনটেন করে, হয়তো ওই ওয়েবসাইটের সাথে আইএমএস টাকে লিংক করে দিতে হবে, ওখানে ক্লিক করে আইএমএস এ ঢোকা যাবে। তার মানে প্রতিটা পৌরসভার সাথে আলাদা করে বসে নিয়ে তাদের রিকোয়ারমেন্টস জেনে তাদের জন্য আইএমএস টা ডিজাইন করতে হবে। প্রজেক্ট থেকে যদি সাপোর্ট দেওয়া হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং এফএসএম এর জন্য আইএমএস, পৌরসভা যদি তার স্ব-উদ্যোগে আরো ওয়াটারের মডিউল অথবা ট্যাক্সের মডিউলটা চায়, সেই ফ্লেক্সিবিলিটিটাও যাতে একটু রাখা যায়, ডেভেলপার তাদের সাথে আলাদা করে ডিল করে নিয়ে তৈরি করে দিবে, তাহলে আমার মনে হয় ইউজার বা পৌরসভার জন্য এটা সহজ হবে এবং তারা একই প্ল্যাটফর্ম থেকে এটা করতে পারবে। তো আমি পরিশেষে এই রমজান মাসে সকলে এসছেন, ধৈর্য ধরে শুনেছেন, সেটা আমরা নিচ্ছি। আপনাদের যে আপনারা যে চ্যালেঞ্জের কথাগুলি বলেছেন, আপনারা যে ইস্যুগুলির কথা বলেছেন, সেগুলি নিয়ে আমাদের ইচ্ছা আছে আমরা একটা পলিসি ব্রিফ তৈরি করে, এবং ওই ব্রিফটাকে নিয়েই দিলরুবা ফারজানা যে প্রপোজালটা দিলেন, আমরা মিনিস্ট্রির সাথে এবং মিউনিসিপ্যালিটির সাথে একসাথে বসতে পারি কোন একটা ওয়ার্কশপ বা প্রোগ্রামে, এবং সেটা হয়তো আমাদের ফ্যাসিলিটেট করবে এর ফিউচার সাস্টেনেবিলিটিকে এনশিওর করার জন্য। ডেফিনেটলি আমরা এই কাজে আপনাদের সাথে আছি এবং থাকবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের যারা অর্গানাইজার, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আছেন, গ্লোবাল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন স্কুল, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আইটিএন বুয়েট, এবং ওভারঅল এই প্রোগ্রামের কিছুটা আমি বলি লম্বা সময় ধরে আইএমএস এর পিছনে সাপোর্ট দিয়ে যাচ্ছে গেটস ফাউন্ডেশন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং অতি শীঘ্রই আমরা আপনাদের আবার দেখা পাবো অনলাইন অফলাইন সব ধরনের প্রোগ্রামে, এই আশাবাদ ব্যক্ত করে আইটিএন এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই জয়েন করেছেন। আমরা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মাকফি আপাকে। মাকফি আপা আজকের সেশনটি খুবই প্রাণবন্তভাবে মডারেট করেছেন, এবং বেশ কিছু ইস্যু এখানে আলোচনা হয়েছে, বেশ কিছু চ্যালেঞ্জের কথা হয়েছে। শেষে আলাউদ্দিন ভাই আমাদের কিছু আশার বাণীও শুনিয়েছেন যে আমরা কিভাবে আসলে এটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্যানিটর ক্যাফে প্রতি 2 মাসে একটা সেশন হবে। তো ফেব্রুয়ারিতে সেশনটা হলো, আমাদের পরবর্তী সেশন হবে এপ্রিলে। তো আমরা আপনাদেরকে আপনাদের ইমেইল এবং আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিব পরবর্তী সেশন কোন টপিকস এর উপর এবং কবে এবং কয়টার সময় হবে। তো ভালো থাকবেন সবাই। আশা করি পরবর্তী স্যানিটর ক্যাফেতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাই।